তো হেলথ মানুষের ক্ষেত্রে কিন্তু হেলথ হচ্ছে যে মানে ওর ফিজিক্যালি সুস্থ থাকবে, মানসিকভাবে ভালো থাকবে, মেন্টাল ওয়েলবিং এবং সামাজিকভাবে সুস্থ থাকবে। এটা একটা মিনিং আছে। যেমন অনেক খামার আছে যারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে একটা পশুকে দেখা 5 বছর 6 বছর এক জায়গায় দাঁড় করে রাখে, ওইখান থেকে তারা কখনো গরুটাকে সরতে দেয় না। আছে কিনা? আমাদের এখানে অনেক খামার আছে না? তো তাহলে আমি দেখছি ওই গরুগুলো ওখান থেকে সরাইতে গেলে সে মানসিকভাবে ভয় পায়, সে গরুটা কেঁপে কেঁপে ওঠে। তাহলে তার কিন্তু ফিজিক্যাল সুস্থতা আছে, কিন্তু মানসিক সুস্থতা, সামাজিক সুস্থতা কিন্তু নাই। তাহলে মানসিক সুস্থতা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক আমরা যে দুধটা উৎপন্ন করি এই দুধ কিন্তু ইউরোপ আমেরিকা কিনবে না। কারণ হচ্ছে এদের কতগুলা ফ্যাক্টর আছে, যেমন ডোপামিন, সেরোটোনিন, এগুলো হচ্ছে যে স্ট্রেস ফ্যাক্টর। যখন একটা গরুকে আমরা দীর্ঘদিন ধরে এক জায়গার মধ্যে বন্দি করে রাখি, তার মধ্যে ব্লাড লেভেলের সেরোটোনিন, ডোপামিন এগুলো বেড়ে যায়। ওইটা যখন ব্লাড লেভেলের বেড়ে যায়, ওইটা কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু তার দুধের মধ্যে পড়ে, মাংসের মধ্যে পড়ে। তো এগুলো কেমিক্যাল অ্যানালাইসিস করলে আমরা যে মিট বা মিল্ক যেটা খাই, সেটা কিন্তু বাইরের দেশে ওরা খাবে না। তা ওরা ওইটা নিশ্চিত করে যে গরুটা মেন্টাল ওয়েলবিংয়ে ছিল। ঠিক আছে? আর সামাজিক সুস্থতা বলতে বোঝাচ্ছে যে মনে করো একটা গরু যদি দিনের মধ্যে অনেকগুলো একটা হাড়ের মধ্যে চড়ে বেড়ায়, তাহলে সে যখন তার অন্যান্য গরুর সাথে একসাথে ঘুরে বেড়াতে পারতেছে। আমরা এখন কি করতেছি, প্যাডক করে দিচ্ছি। প্যাডক করে নির্দিষ্ট জায়গার মধ্যে গরুগুলোকে দিনের বেলা রোদ লাগাচ্ছি, হাঁটা চলার ব্যবস্থা করতেছি। কারণ হচ্ছে সে তার বাচ্চার সাথে একটু বাইরে ঘোরাফেরা, সারাদিন তার গলায় দড়ি নেই, তখন সে অন্যদের সাথে তার মানে তারও কিন্তু ইমোশনস আছে, সে শেয়ার করতে পারতেছে, খাবার একটু হেঁটে চলে খাবার খেতে পারতেছে। তাহলে হচ্ছে তার সামাজিক সুস্থতা মানে মানে থাকতেছে, সামাজিক সুস্থতা নিশ্চিত হচ্ছে। সো গরুর গলায় রশি কিন্তু আমাদের দেশে, বাইরের দেশে কিন্তু গরুর গলায় রশি নেই। তো গরুর গলায় রশি কিন্তু আমরা এখন মানা করতে গরুর গলায় রশি না দেওয়ার জন্য, এবং পশুকে যাতে তার পর্যাপ্ত খাবার পায়, তার সাথে সবসময় পানি পায়, সেটা যেন সে সবসময় পায়। সবসময় কিন্তু খাদ্য পানিটা নিশ্চিত করাও কিন্তু এটা একটা মেজর ফ্যাক্টর সুস্থতার। এবং পশুর প্রতি মানবিক হওয়া। ঠিক আছে? পশু বলেই তাকে আমি যে কোনোভাবে যে কোনো একটা ময়লা পরিবেশে রাখতেছি, তার হাউজিং সিস্টেম খুব খারাপ, এটা কিন্তু তার সামাজিক সুস্থতাটাকে সমস্যা করে। এখন হচ্ছে পশুটি তার স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যাবলী সঠিকভাবে সম্পাদন করে। স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যাবলী বলতে যেমন হচ্ছে জাবর কাটা। একটা পশু যখন ভালোভাবে জাবর কাটে তাহলে বোঝা যায় যে ওই পশুটা সুস্থ। যখন জাবর কাটে না তখন মানুষ বুঝছে গরুর একটা সমস্যা হয়ে গেছে। যখন পায়খানা ঠিক থাকে মানুষ বুঝছে কি গরুটা সুস্থ। যখন পায়খানা প্রস্রাব কমে যায়, বন্ধ হয়ে যায়, পায়খানাটা পাতলা হয়ে যায়, কম করে, লাল হয়ে যায়, বলতে এবং পরিবেশের সাথে সুসংগত বসবাস করতে পারে। অর্থাৎ সে রোগমুক্ত থাকবে এবং তার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবে, এবং তার জন্য মানে যে কোনো দুর্যোগ হইলে তার জন্য আশ্রয়ের ব্যবস্থা আছে। অন্য সময় সে বাইরে চলাফেরা করে রোদ লাগানোর ব্যবস্থা রাখতে হবে। অনেক খামারে দেখা যায় যে দীর্ঘদিন ধরে এরকম চার দেয়ালের মধ্যে বন্দি রাখার কারণে গরুগুলো ঠিকভাবে হিটে আসে না, কারণ তার রোদ থেকে যে ভিটামিন ডি লাগানো সেটা লাগে না। তো হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এদের সাথে মিল রেখে যদি বলতে চাই তাহলে পশু চিকিৎসায় স্বাস্থ্য শুধুমাত্র রোগের অনুপস্থিতি না, মানে রোগ হচ্ছে না মানে যে তার স্বাস্থ্য আছে সেরকম না। এটা যেন পশুর সামগ্রিক সুস্থতা, তার হচ্ছে শারীরিক কার্যক্ষমতা। কতগুলা পশু আছে সুস্থ কিন্তু এরকম ফ্লোরের শক্ত ইয়াতে থাকতে থাকতে তাদের হাঁটুর ব্যথা হয়ে যায়, গিরা ব্যথা হয়ে যায়। এবং কিছু পশু আছে দেখা যায় যে তার ওই যে পরিবেশে থাকতেছে, বিশেষ করে পাকা ফ্লোরে থাকলে তার ম্যাস্টাইটিসের প্রবণতা বেড়ে যায়। তো এই ধরনের শারীরিক কার্যক্ষমতা কমে যায় অনেক পশুর। হ্যাঁ,
হাঁটু, যে বিশেষ করে যখন যারা এরকম পাকা ফ্লোরে গরু রাখে, তাদের হচ্ছে ওখানের মধ্যে পায়ের হাঁটু গিয়ে হাঁটুর মধ্যে বা ঘা হয়ে যায়, ব্যথা হয়ে যায়, এরকম কিন্তু সমস্যা হয়। তো পশু সুস্থ থাকা মানে কিন্তু তার শুধুমাত্র রোগের অনুপস্থিতি, সেটা রোগ হচ্ছে না সেটা না, সেটা হচ্ছে তার শারীরিক কার্যক্ষমতা, প্রজনন ক্ষমতা ঠিক থাকতে, বছরে একটা বাচ্চা পেতে হবে। যদি ওই পশু যদি একবার বাচ্চা দিয়ে 6 মাস 1 বছর একবার বাচ্চা না দেয়, তাহলে সেটা প্রজনন ক্ষমতা না থাকলে পশু কিন্তু সুস্থ না। উৎপাদনশীলতা থাকতে হবে। একটা পশুর থেকে আমি আশা করতেছি 20 লিটার দুধ, সেটা আমাকে যদি 5 লিটার দেয়, তাহলে কিন্তু সে সুস্থ না। এবার আচরণগত স্থিতিশীলতা, কতগুলো পশু দেখা যায় যে খাবার যখন কম পায় বা কোনো একটা দীর্ঘদিন ইয়াতে তার মেন্টালিটি এফেক্ট হয়, গরুগুলা অ্যাগ্রেসিভ থাকে। যে গরুটা একটা সুন্দর স্বাভাবিক পরিবেশে থাকবে, এটা মানসিকভাবে স্থিতিশীল থাকবে। যে গরুটাকে ট্রমাটাইজ করা হবে, বা অনেক সময় দেখা যায় আমরা লাঠি টাঠি দিয়ে খুব চরমভাবে আঘাত করি, বা এগুলো কিন্তু গরুর মধ্যে উত্তেজনা বাড়ায়। গরুটা যখন খাবার, পানি, ঘাস সব কিছু পাবে, সুন্দর পরিবেশ পাবে, তখন কিন্তু তার আচরণগত স্থিতিশীলতা থাকবে। নাহলে হচ্ছে সে উগ্র, মানে আগ্রাসী মনোভাব থাকবে। সো এগুলো কিন্তু আমার সব কিছুই হচ্ছে যে এই হেলথের মধ্যে আছে, অ্যানিমাল হেলথের মধ্যে। ঠিক আছে? সো হেলথ মানে যে সুস্থ সেটা না, হেলথ মানে হচ্ছে যে তার মানসিক, সামাজিক, শারীরিক সব কিছু। এবং পশুর ক্ষেত্রে স্পেশাল হচ্ছে তার শারীরিক কার্যক্ষমতা, সে কতটুকু দুধ পান করতেছে, কতটুকু তার মাংস হচ্ছে, সে কতটুকু কার্যক্রম আছে, কতটুকু ফিট আছে, তার বডির মধ্যে কোনো লেমনেস আছে কিনা, তার প্রজনন দক্ষতা কতটুকু, তার মাংস উৎপাদন ক্ষমতা, ডেইলি সে কত কেজি মাংস গেইন করতেছে, দুধ হলে কয় লিটার দুধ দিচ্ছে, আচরণগতভাবে সে কতটা স্থিতিশীল, কতটুকু লজিক্যাল আচরণ করতেছে, এবং তার মধ্যে কোনো ধরনের আগ্রাসী মনোভাব আছে কিনা, সব মিলে কিন্তু ডিল করে হেলথ। ঠিক আছে? আচ্ছা, আমার ক্লাস শুরু হয়েছে এখন 5:30টায়। আমি কি করবো বুঝতেছি না। পশুর চিকিৎসাটা মানে বেশি কমন হয়ে গেছে, মানে সবাই করতেছে। তো এখন মানে মানুষ মনে করতেছে যে একটা ইঞ্জেকশন মারতে পারলে এটা ডাক্তার হয়ে গেছে। এখন এই জন্য কিন্তু এটা বেসিকটা জ্ঞান জানার চেষ্টা করো না। এই জন্য এখন মানুষের যে বেশি টাকা কামাইতেছে তার মধ্যে একটা ওভার কনফিডেন্স কাজ করে, যে মনে করে যে না, যেহেতু আমি টাকা বেশি কামাচ্ছি, মানুষ আমাকে বেশি ডাকতেছে, তার মানে মনে হচ্ছে যে আমি অনেক কিছু হয়ে গেছি। হ্যাঁ, ট্রাইজন তো সব, ওরা তো স্টাডি করে ট্রাইজন দিয়ে, ওরা তো ওষুধ মারে না। আমি যে হাটাদারি ছিলাম, ওখানে দেখতাম যে ওষুধ দোকানে গেলে ছাগল হোক গরু হোক দেয়ই তো ওইটা চ্যাপ্টার একজন দিয়ে শুরু করে, বিসমিল্লা শুরু করে ওটা দিয়ে। হ্যাঁ, ওটা ওরা গেলে ওটা দিয়েই শুরু করে, যে কোনো কিছু ওইটাই মারে। কিন্তু ওটা তো ইউজ করার ক্ষমতা আছে শুধুমাত্র লাইসেন্স করতে ভেটেরিনারিয়ানের। আমরা তো মাঝে মধ্যে মোবাইল শ্যুট করি। আমরা প্রতিবাদ করার কি আছে, আমি তো মোবাইল শ্যুটই করি, মোবাইল শ্যুট করি, কিন্তু সবসময় করি না। কারণ হচ্ছে যে আমরা মানুষের ইমোশনাল এটা দেখি,
কারণ হচ্ছে যেহেতু তারা একটা পেশার সাথে জড়িত, তারা আমরা 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 তো কাউকে মূল উৎপাদন করি না, চাইলে পারি। যেমন আমি রিসেন্টলি মোবাইল রিপেয়ার করছি দোকানে, 40,000 টাকা জরিমানা করছি 2টা দোকানে। কিন্তু আমি তো চাইলে আমি সবাইকে তো আমি পুরো বাংলাদেশ চেঞ্জ করতে পারবো না, তাই না? ওরা তো অনেক জায়গায় হেল্প করতেছে গিয়ে, আমি তো ওদের সবাইকে তুলে মানে বাদ দিতে পারবো না। সেরকম হলে আমার বিরুদ্ধে অ্যাকশন হবে। শুনেন, আপনি এখন নতুন আসছেন, এখন এত কিছু মাথা খাবেন না। পোনা প্যান কেন ইউজ করতে, পোনা প্যানের কি গ্রুপ, এটা আপনি শুধু মনে করেন পোনা প্যানের মধ্যে কি আছে, প্রোকেন পেনিসিলিন বা এনজাইম পেনিসিলিন। আমি এখন আপনাকে এগুলো বলতে গেলে আমি ক্লাসটা শেষ করতে পারবো না, আমার এখানে অনেক ক্লাস বাকি। আমার অলরেডি ক্লাস শুরু হওয়ার কথা 4টা, এখন শুরু হয়েছে 5:30। এটা আসতে লেট করে। এখন এত কিছু বলিয়েন না, আপনারা সব কিছুই জানেন কিন্তু সব ভাষা জানেন, ঠিক আছে? অনেক কিছু বোঝার আছে, এটা এত তাড়াতাড়ি বুঝবেন না। আপনি মনে করতেছেন যে আপনি এটা বুঝতেছেন, আসলে আপনি এটা এখনো ক্লিয়ার কনসেপ্ট নাই, আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নেই। এগুলো বলতে গেলে আমি আর ক্লাস শেষ করতে পারবো না। পুরোনো প্যান্ট কেন ওখানে সব কিছু ইউজ করে, লাম্বিতে ইউজ করে নাকি? লাম্বিতে বেবিনিল ইউজ করছে, মানে যত প্রোটোজোয়াল টাকা আছে ওগুলো ইউজ করছে সব। লাম্বিতে ইউজ করে নাই এমন কোনো প্রোডাক্ট নাই যে যেমনি পাতা সবই ইউজ করছে। লাম্পি এমন একটা রোগ, ওষুধ কোম্পানি সব ওষুধই চালাইছে, শুধু পুরোনো প্যান্ট কেন? পুরোনো প্যান্ট তো অনেক কমন ড্রাগ। তাহলে ডিজিজ হচ্ছে যে ওইটা, ডিজিজ হচ্ছে রোগ, এটা হচ্ছে যে বা যে রোগটা গরুর শারীরবৃত্তীয় বা মানসিক কার্যকারিতা কোনো ব্যাঘাত বা অস্বাভাবিকতা করে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, কোনো গরুর যদি ওলান ফোলা রোগ হয় তাহলে হচ্ছে তার ওই যে দুধগুলা সেগুলো হচ্ছে যে জাল দিলে ফেটে যায়, দইয়ের মতো হয়ে যায়। তাহলে এই ডিজিজ হলে তার ওলান ফোলা একটা রোগ, এটা ম্যাস্টাইটিস, তার শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, ঠিক আছে? আর মানসিক কার্যকারিতা কখন নষ্ট হয়? যেমন একটা গরুকে যদি কুকুর কামড়ায়, জলাতঙ্ক হয়, তাহলে সে পাগল হয়ে যায়। আরেকটা রোগ আছে যেমন কিটোসিস। কিটোসিস হচ্ছে যে পরিমাণ খাবার দেওয়া দরকার তার চেয়ে পুষ্টিকর খাবার কম হইলে বা এনার্জি ইমব্যালেন্স হইলে তখন কিন্তু গরুর নার্ভাস সাইন দেখায়, যে ঢুলে ঢুলে পড়ে যায়, আরেকজনকে ধাক্কা দিয়ে চেষ্টা করে, মারতে চেষ্টা করে, হ্যাঁ, এবং খাবারের রুচি কমে যায়, হ্যাঁ, এবং তার মধ্যে বিভিন্ন ধরনের নার্ভাস সাইন দেখা যায়, মানে নিউরোলজিক্যাল সাইন দেখা যায়, অর্থাৎ তার মানসিক বা শারীরিক দুইটা কার্যকতা পরিবর্তন করে। এবং এটা হচ্ছে ডিজিজ হচ্ছে যা পশুর স্বাস্থ্য, উৎপাদনশীলতা এবং জীবনযাত্রার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলে। পশুর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, যখন একটা গরু যখন পুরো রোগ হয়, পুরো রোগের পরে গরুর স্বাস্থ্য কিন্তু ওয়েটও কমে যায়, প্লাস হচ্ছে দুধ উৎপাদনও কমে যায়, উৎপাদনশীলতা কমে যায়, স্বাস্থ্য খারাপ ভেঙে যায় এবং জীবনযাত্রার মানের উপর নেতিবাচক প্রভাব আসে, তার যে মানে নর্মাল বিহেভিয়ার সেটা নষ্ট হয়ে যায়। এটা হতে পারে সংক্রামক কোনগুলা? যেমন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী। যেমন ভাইরাস বলতে বলতে এফএমডি, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, র্যাবিস, ঠিক আছে? আর কি আছে? তারপর আছে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, র্যাবিস, ছাগলের ক্ষেত্রে হচ্ছে পিপিআর, এরকম রোগগুলো আছে। ব্যাকটেরিয়া বলতে যেমন অ্যানথ্রাক্স আছে, তরকা আছে, বাতলা আছে। পরজীবী হচ্ছে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কৃমিগুলা। আর অসংক্রামক হচ্ছে পুষ্টির ঘাটতি। যেমন একটা গরু যখন বাচ্চা দেয় তখন তার হচ্ছে ক্যালসিয়ামের প্রয়োজন হয়, যারা ক্যালসিয়াম খাওয়ায় না তাদের গরুগুলো মিল ফিভার রোগে আক্রান্ত বসে যায়। এবার যারা গরু বাচ্চা দেওয়ার পর যে দুধ হয় সেটার জন্য যদি পর্যাপ্ত খাবার না দেয়, তারা হচ্ছে যে ফ্যাটি লিভার হয়, কিটোসিস হয় এবং অনেক ধরনের রোগগুলো হইতে পারে। সেগুলো হচ্ছে তাই এই রোগ বলতে শুধুমাত্র যে এই একটা রোগ না, সেটা শারীরিক, মানসিক, উৎপাদনশীলতা প্রত্যেকটা কিছু এটার সাথে জড়িত। এবং ডিজিজ কিন্তু সংক্রামক হইতে পারে, অসংক্রামক হইতে পারে। মানুষের ক্ষেত্রে প্রায় কত 65% রোগ হচ্ছে নাকি অসংক্রামক,
মানে ডায়াবেটিস এই রোগগুলো বেশি, আর 35% নাকি সংক্রামক। কিন্তু গরুর ক্ষেত্রে অসংক্রামক রোগগুলো বেশি। যেমন আমি যে কেসগুলো দেখি তার মধ্যে 70% হচ্ছে যে অপুষ্টিজনিত, বদহজম, অপুষ্টি, মানে পেট খারাপ, এই রোগী বেশি আমার কাছে কিন্তু এগুলোর এখন দেখা একটা লাম্পি একটা ভাইরাস, লাম্পির রোগগুলো পাওয়া যায়, কিন্তু এটা সিজনাল, হয়তো যখন বর্ষার একসময় হচ্ছে। কিন্তু এই অসংক্রামক রোগগুলা পুরো বছর ধরে দেখা গেছে যে অধিকাংশ রোগগুলাই এটার সাথে জড়িত। এই যারা অতিরিক্ত গাছ টাছ না দিয়ে পুরাপুষি, যেমন হচ্ছে যে বাচ্চা হতে, ডেলিভারি হতে সমস্যা, বাচ্চা আটকে যাওয়া, গর্ভফুল আটকে যাওয়া, এগুলোর সাথে কিন্তু সবগুলোর সাথে পুষ্টির একটা রিলেশন আছে। আমি তো বললাম আমার যে রোগীগুলো দেখি তার সবগুলো 70% হচ্ছে বদহজম, অপুষ্টির সাথে রিলেটেড। কারণ এই রুগীগুলো কেন হচ্ছে এটা কিন্তু অনেক পল্লী চিকিৎসক ধরতে পারে না, এগুলো আমাদের কাছে রেফার করে। তারা হয়তো সংক্রামক রোগগুলো বুঝতেছে, এফএমডিগুলো বুঝতেছে, চিকিৎসা করতে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু এটা ডিপ স্টাডি করতে পারে না। বিশেষ করে এই যে এগুলো আমার কাছে রেফার কেসগুলো বেশি আছে, যখন মানে অতিরিক্ত পরিমাণে বদহজম বা পুষ্টির ঘাটতি হয়, এই রোগগুলো তারা ধরতে পারে না। তাদের ক্যালিবার তারা এগুলোতে দেখায়, হয়তো এফএমডি, এলএসডিগুলো তারা মোটামুটি এগুলো পারে ডিল করতে, কিন্তু যখন ওই যে ফিট করিতে যে সমস্যাগুলো তারা ওগুলো অ্যানালাইসিস করতে পারে না। তারা ওখানে গিয়ে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে একটা ইনজেক্টেবল আইটেম মেরে চলে আসতেছে। একটা রোগ কেন ডায়রিয়া করতেছে, এটা কি ফুড পয়জনিং থেকে হয়েছে, নাকি ব্যাকটেরিয়ার কারণে হয়েছে, নাকি আমি এখন কাঁঠালের বোতা খাওয়ানোর কারণে হয়েছে, ওইটা জিজ্ঞেস করার সময় তাদের কাছে নেয়। ডায়রিয়া হয়েছে, সালফার 3 ট্যাবলেট দিয়ে দিচ্ছ না তানজিল, কিন্তু ডায়রিয়াটা কেন হয়েছে সেটা কি অ্যানালাইসিস করছো? এটা কি কাঁঠালের বোতা খাওয়া হয়েছে, নাকি আমের ছোলা খাওয়া হয়েছে, নাকি বেগুন খেতে যে বিষাক্ত বিষ মারছে ওই বেগুনটা খাওয়া হয়েছে, এটা কিন্তু জানা লাগবে। সো ওইটা অ্যানালাইসিস করার সময় ওই যে বলছি রামপ্রসাদ তো অনেক ব্যস্ত, রামপ্রসাদের মতো হাঁটাতে চেষ্টা ছিল, গিয়ে গরুরে আগে গিয়ে ইঞ্জেকশন মেরে দেয়, কিছু জিজ্ঞেস করে না, ডায়রিয়া সিপ্রোসিন মেরে দিছে, ডায়াডিন, কিন্তু ওটা মারলে ডায়রিয়াটা কমে, কিন্তু গরু দীর্ঘস্থায়ী অরুচিতে ভুগে। সো ওর সিস্টেমের মধ্যে যেটা ম্যাল ফাংশন হয়েছে ওটাকে কিন্তু কারেক্ট করতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই রোগগুলা গিয়ে এই বিভাগীয় সমস্যায় চলে যায়। আমার যে রুগীগুলা, মানে আমার এই রুগীগুলো ওরা ভালো করতে পারে, আমার কাছে আসে এই যে পুষ্টি, মানে এই ধরনের যেগুলা প্রবলেম হয়ে গেছে, মানে যেগুলো খাওয়া দাওয়া, যেগুলো অ্যান্টিবায়োটিক মারার পরে খাওয়া দাওয়া চলে যায়, যেমন ওরা ওরা ডায়রিয়াটা বন্ধ করে দেয়, কিন্তু ডায়রিয়াটা বন্ধ করার পরে খাওয়া দাওয়ায় ফিরে আনতে পারবে না, এটা হচ্ছে সমস্যা। তা অ্যান্টিবায়োটিক সালফার দিয়ে দিতেছে, ডায়রিয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখার পর দেখা যাচ্ছে এরপর গরু 7 দিন ধরে কোনো খাবারই খাচ্ছে না। তখন আমার কাছে আবার আসে যে স্যার আপনি একটু চেষ্টা করেন, গরু খাবার খাচ্ছে না, খাবার না খেলে গরু মরে যাবে, তখন কিন্তু আমার চিকিৎসা করা লাগে। সো ওইটাই বলতেছি যে আমাদের অসংক্রামকটা মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট না, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কিন্তু পুষ্টির ঘাটতিটা একটা বড় ফ্যাক্টর, যেহেতু আমাদের লাইভ স্টকটা হচ্ছে উৎপাদনের সাথে জড়িত। উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে কম পরিমাণে খাবার খাওয়া। এই জন্য তানজিম হচ্ছে যে 5-6টা অ্যান্টিবায়োটিক সব কিছু ইউজ করে ফেলছে, বুঝছো না? এখন আমি আর বিয়ে করতে পারতেছি না, বুঝলো না? তানজিম এত শুধু না তো লাইভ স্টক সেক্টর, ইঞ্জেকশন মারিয়ে তো 2-1টা করে ভালো করতে পারবা। যদিও অ্যান্টিবায়োটিক মারার সবার কাছে এখতিয়ার নেই, আমরা তো সবাইকে ইয়ে করি না, কারণ হচ্ছে যে এটা আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, কারণ সবার ইয়ে করা আছে। আমরা যদি কট্টর করে ধরতাম তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত, আমরা ধরি না। কারণ একটা অফিসার আসলে পারে না, সে কোন দিকে যাবে, কি তার অফিসের মিটিং ফিটিং করবে না ফিল্ডে গিয়ে দৌড়াবে, সম্ভব হয় না। আমরা কিন্তু ওখানে এটা আমরা রিল্যাক্স ক্লিয়ার করি আর কি, এত বেশি ঝামেলায় যায় না। এখন তো তোমার অ্যান্টিবায়োটিকের গায়ে লিখে দিচ্ছে, দেখছো না? রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ ছাড়া প্রেসক্রিপশন লিখতে পারবে না, লাল করে লিখে দিচ্ছে। তোমরা কি এটা মানতেছো?
এটা লেখো লেখো, এটা তোমাদের এখন বলবো, এটা তোমাদের কাজে লাগবে। এটা হইতেছে লেখো। আচ্ছা, আমরা যখন একটা গরুকে হেলথ সার্টিফিকেট দিই যে গরুটা সুস্থ না অসুস্থ, তখন আমরা এই বিষয়গুলো কিন্তু দেখি। তোমার কাছে যদি একটা লোক জিজ্ঞেস করে একটা গরু এটা কি হেলথ সার্টিফিকেট, গরুটা কি সুস্থ না অসুস্থ, তুমি মূল্যায়ন করো, তখন তুমি কি কি পয়েন্ট জিজ্ঞেস করবা? তুমি এই পয়েন্টগুলো তাকে জিজ্ঞেস করবা। একটা গরু যখন দেখতে যাবা, তোমাদের অনেক আছে গরম হবে না, ঠিক আছে, আগে গরুটাকে অবজার্ভ করতে হবে। গরু কি কথা বলতে পারে? হ্যাঁ, তো মালিককে ইন্টারভিউ করতে হবে আর সামনাসামনি অবজার্ভ করতে হবে। তাহলে আমরা একটা গরুকে যদি হেলথ সার্টিফিকেট দিই, আমাদের কাছে দিতে হয় হেলথ সার্টিফিকেট, যে ভাই বলেন তো আমার এই গরুটা যে নিচ্ছি, আমাদের কিন্তু যেমন অনেক সময় আমরা যখন গরু জবাই করতে নিয়ে যাই বা গরু এটা কিনতে যাই, বলছে আমাদের একটা হেলথ সার্টিফিকেট দেন, মানে সুস্থতার সার্টিফিকেট দেন। তখন আমরা কী কী জিনিস দেখি? প্রথমে আমরা তাকে প্রথমে একটা আউটডোর ওভারলুক করি, যে তার শারীরিক চেহারা কেমন, তার চোখটা দেখি, চোখের মধ্যে কি সাদা কি আপ পড়ছে কিনা, সাদা কভার পড়ছে কিনা, বা চোখের মধ্যে কোনো চোখ নষ্ট হয়ে গেছে কিনা, নাকে ঘাম থাকা, নাকে যদি বিন্দু বিন্দু ঘাম থাকে তাহলে সেটা হচ্ছে কি সুস্থতার লক্ষণ। তারপরে এটা আমরা জিজ্ঞেস করলাম, দেখলাম, প্রথম পয়েন্ট আমরা দেখলাম যে তার শারীরিক চেহারা কেমন, দেখতে কেমন, হ্যাঁ, তার চোখ কীরকম, নাকে কীরকম ঘাম আছে কিনা। তারপর দেখবো আমরা তার ত্বক ও লোম। ত্বক ও লোম কেন দেখবো? কারণ ত্বক ও লোমের মধ্যে অনেক সময় দেখা যায় যে কি লোম পড়ে যায়, গরু লোম পড়ে ওই জায়গাগুলো খালি হয়ে যায়, এটাকে বলে অ্যালোপেশিয়া। আর ত্বকের মধ্যে যেমন পাহাড়ি অঞ্চল হইলে ওখানে কিন্তু উকুন, আটালি ইত্যাদি ইনফেকশনের কারণে অনেক সময় ঘাড়ের উপর ঘা হয়, বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়, লোম লোম চলে গিয়ে ওই জায়গাগুলোতে অ্যালার্জির মতো ঘার মতো হয়ে যায়। তো আমাদের জন্য যদি একটা পশু যদি আমরা দেখি যে তার গায়ের মধ্যে অ্যালার্জি আছে, বিভিন্ন জায়গায় লোম পড়ে গেছে এবং বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে এবং চামড়াটা মসৃণ না এবং ক্ষতমুক্ত না, তখন তাকে আমরা কিন্তু সুস্থ গরু বলতে পারবো না। একটা সুস্থ গরুর চামড়া এবং লোম দেখা আমার দ্বিতীয় দায়িত্ব। তার ফিজিক্যালি আমরা কীভাবে দেখবো? গরুটার গায়ের মধ্যে যদি আমি যেদিক দিয়ে তার লোম, হ্যাঁ, এদিক লোমের প্যাটার্ন যদি দেখতে হয়, তাহলে আমি জাস্ট এভাবে করে হাতটা দিয়ে তাকে কী করবো, ওই লোমগুলো দেখবো, লোমগুলো সরিয়ে দেখবো যে ভিতরের মধ্যে কোনো ধরনের কি আছে, এগুলো কি বলে স্ক্র্যাপ মানে কীরকম, ওই যে আমাদের সিটাকে যেমন সয়েজা বলে আর কি, ওরকম কোনো ধরনের কি মানে শক্ত হয়ে গেছে কিনা চামড়াটা, অ্যালার্জি আছে কিনা, হ্যাঁ, ছোটোর মতো গুটি আছে কিনা, এগুলো আমরা দেখবো। এবং ত্বকের মধ্যে কোনো ঘা আছে কিনা। তারপর হচ্ছে তার শরীরের ওজন স্বাভাবিক কিনা। অনেক সময় দেখা যায় যে একটা বাছুরের বয়স 1 বছর হয়ে গেছে, এটার ওজন হচ্ছে 45 কেজি। সো একটা বাছুর যদি 1 বছর বয়স হয়, বর্তমানে যে কৃত্রিম প্রজননের বাছুরগুলো দেওয়া হচ্ছে, এটা মিনিমাম 70-80 কেজি 100 কেজি হওয়ার কথা 1 বছরে লাইভ ওয়েট। যখন এটা স্ট্যান্ডার্ড গ্রোথ, অর্থাৎ গ্রোথ থেমে গেছে, কোনো কারণে গ্রোথ হচ্ছে না, তার মানে কি এটার মধ্যে সামথিং প্রবলেম আছে, এটা শরীর ওজনটা গেইন করতে পারে না। এবং এটা গঠনটা সুষম বলতে কি বোঝাচ্ছে? কতগুলা গরুর পেট ফুলে যায়, পেট ফুলে গেলে পেটটা বড় হয়ে যায়, তখন কিন্তু বডির সাথে এটা ছোটো বাচ্চাদের হয় কৃমির কারণে
বড় গরুর হয় বদহজমের কারণে বা কৃমির কারণে হইতে পারে। যখন আমি দেখবো যে একটা গরুর শুরু থেকে শেষ এটা একই লাইনের মধ্যে আছে, মানে ওটা কোনো কিছুতে অতিরিক্ত অতিরঞ্জিত বোঝা যাচ্ছে না, তখন আমার স্বাভাবিক ধারণা হবে যে কি এটা স্বাভাবিক। যখন একটু দেখবো যে আমি সামনে চিকন পিছনে বড় হয়ে গেছে পেটটার, এটাকে বলে পট বেলি। ছোট বাচ্চাদের হয়, মানুষের ক্ষেত্রে দেখা যায় ছোট বাচ্চাদের কৃমি সংক্রমণ পেটটা অনেক বড় হয়ে যায়, গরুর ক্ষেত্রে হয় গা শুকায় যায় পেট বড় হয়ে যায়। সো এটা কিন্তু আমার এটা দিয়েও কিন্তু আমি হেয়াল এগুলো কিন্তু আমি একটা গরু কেনার সময় কিন্তু এগুলো আমার কাজে লাগবে, হেলথ সার্টিফিকেট আমি নিজে কিন্তু এটা জাস্টিফাই করতে পারবো। এবং তৃতীয় আমি জিজ্ঞেস করবো খামারিকে গরু খাবার খায় কিনা, সে যদি বলে যে গরু খাবার খায় জাবর কাটে, না এখানে তো না রিপোর্টের কোনো ইমেলের কোনো ইয়াদে নেই তো, ও রিপোর্টের এখানে তো জাস্ট ইয়া দিছে ওই জাস্ট দিছে, মানে ওখানে 8টা থেকে 10টা খোলা থাকবে, একটা ওয়েবসাইট দিচ্ছে, আমি তোমাকে মেসেজটা পাঠাচ্ছি দাঁড়াও। আর আমার এখানে ক্লাস শুরু দেরিতে, আজকে স্টুডেন্ট একটু দেরি করে আসছে, 5:30 দিয়ে শুরু করছি মাত্র। আচ্ছা আমি তোমাকে মেসেজটা পাঠাচ্ছি, আমি তো ওখানে কোনো ওয়েবসাইট পাসওয়ার্ড কিছু পাইলাম না। তাহলে আমি পরবর্তীতে খামারিকে জিজ্ঞেস করব যে আপনার গরু ঠিকভাবে খাবার খাচ্ছে কিনা। যদি খাবার খায় জাবর কাটে গরুটা সুস্থ, যদি ঠিকমতো খাবার কম খায় জাবর না কাটে গরুটা অসুস্থ। এগুলো আমাকে জিজ্ঞেস করতে হবে। তারপর জিজ্ঞেস করবো আপনার গরু ঠিকভাবে মলমূত্র করতেছে কিনা। একজন ভেটেরিনারিয়ান বা একজন ডাক্তার সে হচ্ছে কিন্তু একটা ইয়ার মতো, কিসের মতো, সে হচ্ছে একটা ডিজিজ ইনভেস্টিগেটিভের মতো, অর্থাৎ সে একটা হচ্ছে কি গোয়েন্দার মতো, যে হচ্ছে যে ক্রস ক্রস মানে ক্রস কোয়েশ্চেন করে খামারি থেকে তার কথাটা বের করবে সমস্যাটা কোথায়। একজন ডাক্তার তো জানে না কী সমস্যা হচ্ছে, তাহলে তাকে এই জিনিসগুলো জিজ্ঞেস করে ক্রস চেক করে করে তাকে তার একটা গরুটাকে দেখবে, তার হয়তো দেখা যাচ্ছে তার মাথায় 5টা রোগের নাম আছে, তখন সে কী করবে ক্রস চেক করবে যে হ্যাঁ এটা এটা হইতে পারে আমি ধারণা করতেছি, তাহলে এটা এটা হইলে কোন রোগে কোন সিমটম দেখা যায় সেটা স্টাডি করতে হবে। তাহলে সে এটাকে 5টা রোগ যদি তার মাথায় থাকে সেটাকে নিজের মনের মধ্যে অ্যানালাইসিস করে সামারাইজ করে করে 5টা থেকে 3টাতে আসবে, 3টা থেকে 2টাতে আসবে, 2টা থেকে একটা সে টেন্টেটিভ ডায়াগনোসিস করবে যে এই রোগটা হইতে পারে। কিন্তু ওই একটাতে আসার আগে তাকে ওইটা ক্রস সেকশনাল স্টাডি করতে হবে, অর্থাৎ তাকে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে প্রশ্নের মাধ্যমে প্রতিটা জিনিস দেখে তাকে ওই জায়গায় আসে বলতে হবে যে না হ্যাঁ এটা যে মনে হচ্ছে যে আমার এই রোগটা হইতে পারে। আর ডায়াগনোসিস না করে যদি আমি সিমটোমেটিক ট্রিটমেন্ট মেরে দিই যে এটা হ্যাঁ এটা হয়েছে মেরে দিছি, তাহলে ওইটা হবে না। তাকে একজন ডাক্তার হচ্ছে ডিজিজ ইনভেস্টিগেটিভ, তাকে ওটা বুঝতে হবে কেন সমস্যা হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর। আপনি যখন ডাক্তার এবার চিকিৎসা করতে যাবেন, মলমূত্র খাদ্য গ্রহণ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মূত্র যদি লাল হয়ে যায় তাহলে কি মূত্র কমে গেলে একটা সমস্যা, মল যদি পানির মতো হয় সেটা একটা সমস্যা, আবার মলটা যদি দেখা যাচ্ছে গরুর লোহার পাথরের মতো শক্ত হয়ে যায় সেটাও সমস্যা। মলটা হবে একটু সবুজ, একটু সেমি সলিড, একেবারে পানি পানিও না, আবার দুর্গন্ধ থাকলে সেটাও সমস্যা। তাহলে মল কিন্তু অনেক রোগ নির্দেশ করে, মূত্র অনেক রোগ নির্দেশ করে। মূত্র যদি অতিরিক্ত কটকটা হলুদ হয় তাহলেও কিন্তু সমস্যা। গরুর মূত্র কিন্তু একটু হলুদ হবে না, একটু কিন্তু এটা কিন্তু সিলভার কালার টাইপের হবে, একটু নর্মাল পায়খানা প্রস্তাব, তখন কিন্তু কালার চেঞ্জ হয়, তখন কিন্তু আমরা বুঝি কোনো একটা প্রবলেম হইতে পারে। সো এটা কিন্তু জিজ্ঞেস করা উচিত যারা ডাক্তার, যারা রোগী দেখতে যাবে বা ইয়া করবে বা এরকম করবে, যারা ফিল্ডে যাবে তাদের যে কোনো ভেটেরিনারিয়ান হইলে তাদের এটা জানা উচিত। হ্যাঁ, অনেক সময় পানি কম খেলেও এটা এরকম হয়। তো এটা হচ্ছে আচরণ সক্রিয়, সতর্ক, পরিবেশের সাথে মিথস্ক্রিয়া আগ্রহী। এটা একটা ফ্যাক্ট হচ্ছে কি, এটা কেন বলি যে কুরবানির সময় আপনারা জানেন যে অনেক গরুতে অ্যাস্টেরয়েড ব্যবহার করে, ওরাডেক্সন ট্যাবলেট, তাই না?
অনেকে কিন্তু খায়, মহেশখালীতেও কিন্তু খাওয়ায় ওরাডেক্সিন ট্যাবলেট। অ্যাস্টেরয়েড হচ্ছে এমন একটা ড্রাগ যেটা হচ্ছে যে শ্বাসকষ্ট, লাইফ সেভিং ড্রাগ। এটা কি করে গরুর মৃত্যু থেকে ফেরত আনতে পারে, হ্যাঁ। কিন্তু এটা যখন অতিরিক্ত পরিমাণে খাওয়ানো হয়, 1 মাসের মধ্যে 2 মাস 3 মাস যখন খাওয়ায়, এটা কিন্তু যারা কি করে গ্রামের মহিলারা এটা নিজেরাও খায়, পশুকেও কিন্তু খাওয়ায়, অনেক জায়গায় আছে, হ্যাঁ। তো পশুকে যেহেতু তারা অতিরিক্ত খাদ্য দিতে পারে না, পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারে না, ওই যে উনি বলতেছে গমের বাতাবসির দাম বেশি, তারপর খাইলে ঘাস খাওয়া হবে কিনা, কারণ তো উনি তো দিতে হলেও পারতেছে, উনি চিন্তা করতেছে, অনেকে কিন্তু চিন্তা করার টাইম নাই, ওরা বলতেছে ঠিক আছে গরু মোটা করতে হবে, ফার্ম বড়ি খাওয়াবো, হ্যাঁ। তো ফার্ম বড়ি খাওয়াইলে গরুর কি হয় আপনি চিন্তা করতেছেন নাকি? এগুলো ফার্ম বড়ির কথা চিন্তা করতেছেন না, তাই না? তো ফার্ম বড়ি খাওয়াইলে কি হবে? ফার্ম বড়ি খাওয়াইলে কিডনি এবং লিভার বিকল হয়ে যায়। কিডনি যখন বিকল হয়ে যায় তোর শরীর থেকে সে পানিটা বের করতে পারে না, ওই পানিগুলো শরীরের মধ্যে গিয়ে জমা হয় কোষের মধ্যে, তখন গরুটা হয়ে যায় বেদমের মতো, অর্থাৎ হাঁটলে হাঁপায়, নড়াচড়া করে না। আপনাকে একটা সুস্থ গরু দেখলে পায়খানা প্রস্রাব করবে, সে পায়খানা প্রস্রাব করে না, কান নাড়ে না, লেজ নাড়ে না, এবং গরুগুলার টক্সিসিটির কারণে মাংসগুলোও খাওয়া যায় না। এটা কিন্তু প্র্যাকটিস হয় বাংলাদেশে, বিশেষ করে বর্ডার ক্রস যেগুলো গরু আসে ওদিক দিয়ে আপনাদের, এগুলো কিন্তু পার করার সময় ওজন কমে যায়। তখন এগুলো যখন ওজন কমে এদিক থেকে ওদিকে আসে, এগুলোকে 1 মাসের মধ্যে মোটা করার জন্য এই অ্যাস্টেরয়েডটা ব্যবহার করে, ওরাডেক্সিন ট্যাবলেটটা ব্যবহার করে, 3-4টা করে খাওয়ায়। গরুর শরীরে পানি চলে আসে, অ্যাপারেন্টলি মোটা লাগে, ধরলে দেখা যায় যে আঙুল দেবে যাচ্ছে। সো অবশ্যই গরু কিন্তু সক্রিয় সতর্ক হইতে হবে, পরিবেশের সাথে রেসপন্স করতে হবে। একটা নর্মাল গরুকে, তেজি গরু রসিকগুলোর সাথে সাথে আপনাকে টেনে হেসে দৌড়ে নিয়ে যাবে, বাট একটা অসুস্থ গরু আপনার টেনে হেসে নিতে পারবে না। বুঝতে পারছেন? এটা তো সুস্থ পার্থক্য। আচ্ছা, স্বাভাবিক সামাজিক আচরণ। স্বাভাবিক সামাজিক আচরণ বলতে এইটা হচ্ছে তার মানে যে তাকে পালতেছে তার সাথে সে বেয়াদবি করবে না। এখন যদি সে তার সাথেও যদি ঝামেলা করে, মনে করে একটা গরু মালিকের সাথে, মালিককেই মারতে যাচ্ছে, তার মুখ দিয়ে লোড করতেছে, তাহলে আমি কি করবো যে আপনার জিজ্ঞেস করবো আপনার গরুর কুকুর কামড়াইছে, জিজ্ঞেস করবো কিন্তু আমি তো দেখি নাই, কিন্তু গরুর মধ্যে গরু অ্যাগ্রেসিভ হয়ে গেছে, যাকে দেখতেছে তাকে মারতেছে, বিকট বিকট আওয়াজ করতেছে, তখন কিন্তু তার স্বাভাবিক সামাজিক আচরণটা তার আপনি ধরলেন র্যাবিস। এবং শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন স্বাভাবিক আছে কিনা। অধিকাংশ গরুর ওষুধ হইলে মানুষ ওষুধটা খাওয়াইতে জানে না, ওষুধটা খাওয়াইতে না জানার কারণে অনেক সময় লাংসে চলে যায়, তখন কিন্তু তার আমরা বলছি ধনী বেড়ে যায়, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, প্যাটের মধ্যে এমনি করে শ্বাসকষ্ট হয়, হ্যাঁ। একটা গরু এটা আমরা কীভাবে মাপি, এটা হচ্ছে অসকালটেশন করি আমরা, হচ্ছে একটা আমাদের স্টেথোস্কোপ আছে, ওটা দিয়ে রাইট সাইডে লাংসের সাউন্ড এবং লেফট সাইডে আমরা হার্টের সাউন্ডটা দেখি। যদি র্যাপিড ব্রিদিং, র্যাপিড হয়, মানে খুব বেশি দুঃখুকানি হয়, এটা আমরা কিন্তু বুঝতে পারি, তখন কিন্তু আমরা বলি যে গরুটা শ্বাস প্রশ্বাস ভারী আছে, নট ফিট, হ্যাঁ। তা গরুটা স্বাভাবিক দুধ উৎপাদন, প্রজনন ক্ষমতা স্বাভাবিক, সফল গর্ভধারণ, এটা আপনারা জানেন। দুধ উৎপাদন দেখেন তো অনেক গরুর ক্ষেত্রে বাচ্চা হওয়ার পরে সরাসরি দেখবেন যে আমরা গরু থেকে যদি খাবারটা প্রপারলি না পাই, 22 লিটার থেকে সরাসরি 5 লিটার হয়ে গেছে, র্যাপিড ফল ডাউন, এটা কিটোসিসের কারণে। তো এটা কিন্তু হেলথের একটা বড় সমস্যা, যে আপনাকে আমার এসে বলে যে ভাই আমার গরুটা আমাকে বলে 20 লিটার দুধ দিতে 5 লিটার হয়ে গেছে। প্রজনন ক্ষমতা অধিকাংশ ডেরি খামারে লাভ করতে পারে না, কারণ একবার বাচ্চা হওয়ার পর 1 বছর টাকা আসে না গরু, পরে এটা কষাইয়ের কাছে বিক্রি করে দেয়, 5 বছরের মধ্যে ডেরি খামার বন্ধ। তাহলে এটা কেন হচ্ছে, এই আপনাকে বোঝার জন্য প্রজনন যন্ত্রের রোগগুলো সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আর সফল গর্ভধারণ একটা বড় ফ্যাক্টর, প্রতি বছর যদি বাচ্চা না হয় তাহলে আপনি খামার টিকাতে পারবেন না। গর্ভধারণ না হলে এটা কাল করে দিতে হবে গরুটাকে, ঠিক আছে, চেষ্টা করে কাল করে দিতে। আমাদের অধিকাংশ কালই হয়ে যায়, একবার বাচ্চা দেওয়ার পরে এটা কষার কাছে চলে যায় গরুগুলো। আমরা একটা গরু দিয়ে 5 বছর রান করতে পারি না, অনেক ফ্যাক্টর আছে ম্যানেজমেন্টে, আমি সব কিছু বলতে গেলে দিনের পর দিন রাতের পর চলে যাবে। তাপমাত্রা থাকতে হবে, তাপমাত্রা কেউ মাপেও না, মাপো তানজিম তাপমাত্রা মাপো তুমি, আমার তো মানে মাপো না, তাপমাত্রা আমার সময় আছে তোমার থেকে, ব্যস্ত ডাক্তার। 100 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, এই তাপমাত্রা মাপতে জানো, রেক্টাল টেম্পারেচার। আর ছাগলের ক্ষেত্রে কিন্তু 104 ডিগ্রি ফারেনহাইট। এখন ছাগলের ক্ষেত্রে আবার কেউ 104 ডিগ্রি থাকলে ভাই অনেক জ্বর, কিন্তু ছাগলের ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে 104 ডিগ্রি, ঠিক আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, মানে একটা গরু দেখা যায় কিছুদিন পর ডায়রিয়া হয় গরুর বাচ্চা, কারণ কি সে ঘরের মধ্যে যে ময়লা পানিটা নিয়ে যেমন দেশি গরুগুলা বিলের বেড়াতে চড়ে বেড়ায়, রোদ লাগে, পেটের সমস্যা হয়, ঘাস খায়, প্রতি বছর 13 মাসে ডাকে আসে। ফ্রিজিয়ান গরুর যেখানে সাইওয়াল গরু 2.5 বছর ডাকে আসে, 13 মাস 11 মাসে ডাকে চলে আসে, প্রতি বছর একটা করে বাচ্চা হয়, অসুখ বিসুখ নাই বললেই চলে। তাহলে এদের ঘন ঘন অসুস্থ না হওয়ার সম্ভাবনাটা বেশি। তো
এগুলো সব কিছুই আমার হচ্ছে সায়েন্স অফ হেলথ। আমি একটা গরুর যদি হেলথ হেলথ সার্টিফিকেট দিই, তাহলে আমি এই প্রত্যেকটা পয়েন্ট আমাকে অবজার্ভ করে রিপোর্টটা রেডি করতে হবে। হেলথ সার্টিফিকেট কিন্তু এভাবেই দিই আমরা, ঠিক আছে? এটা একটা হেলথ সার্টিফিকেটের নমুনা।
তাহলে এখানে ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা বলতে বোঝাচ্ছে যে পশু একটা পশু দেখা যাচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, ঠিক আছে? ধরো আমি একটা ডাক্তার, আমি থাকি উপজেলার এক প্রান্তে, আমার পক্ষে সাথে সাথে গিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব না। তখন কে যাবে? তখন হয় যে খামারি, সে একটা চিকিৎসা দিবে, বা খামারির সাথে যে যে তানজিম লোকাল আছে ওদেরকে ডাকবে। তো প্রাথমিক চিকিৎসা হচ্ছে যে সে জিনিসটা যেটা হচ্ছে যে একটা মনে করো পশুর টিনে কেটে গেল, ঠিক আছে? মনে করো যে গরুটা ঘরে ঢুকানোর সময় লাফ দিতে গিয়ে টিনের উপর লাফ দিয়ে টিনের মধ্যে পা কেটে গেছে, তাহলে রক্ত পড়তেছে। তাহলে আমি কখন উপজেলার হেড এক প্রান্ত থেকে এক প্রান্তে যাব, তখন কিন্তু ব্লিডিং হয়ে গরুর অবস্থা কিন্তু খারাপ হইতে পারে। তখন ওই পশুর আঘাত বা অসুস্থতা বা জরুরি অবস্থায় তাৎক্ষণিকভাবে তো একটা ব্লিডিং বন্ধ করার চেষ্টা করতে হবে। তাহলে আমি যে চিকিৎসাটা দিব সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, যাতে পশুর অবস্থায় স্থিতিশীল রাখে। মানুষের ক্ষেত্রে উদাহরণ দিই, মানুষ যখন উপজেলায় একটা আঘাতপ্রাপ্ত হয়, দাঁড়ায় মনে করেন কারো হাতের মতো রক কেটে গেছে, তার প্রথমে ওরা কী করবে? যখন আমাদের যে উপজেলা হাসপাতাল, তারা কি করবে? ভালো করে এটাকে বেঁধে দিবে, যাতে যখন আমি টাইট করে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিব তখন কিন্তু ব্লিডিংটা কম হবে। তারপর বলছে আপনি জেলা হাসপাতালে চলে যান, জেলা হাসপাতালে কিন্তু আবার সেলাই করবে, তাই না? তো সেমভাবে এটা হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা বেসিক্যালি যারা আমাদের ভেটেরিনারি, আসলে ভেটেরিনারি নার্স বলা যায় এদেরকে। মানুষের যেরকম নার্স আছে, আমার ভেটেরিনারি নার্স আছে, এরা যারা এই কী করবে, এই যে এই প্রাথমিক চিকিৎসাটা বন্ধ করতে সহায়তা করবে। তো তারা যে যদি কোনো পশু পায়ের আঘাত হয় বা রক্তপাত বন্ধ না হয়, তাহলে তারা যে ডাক্তার আছে ভেটেরিনারি, তার পরামর্শে রক্তপাত বন্ধ করার জন্য চেষ্টা করবে। ব্লিডিং হইলে এখানে ক্ষত যদি বেশি হয়ে যায়, তাহলে ওটাকে তারা অন্তত এখানে যে ভায়োডিন আছে, কোভিসেভ আছে বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, সেটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবে। এবং কেটে গেলে সেটাকে তারা ব্যান্ডেজ করার মতো চেষ্টা করে দেখবে। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। এটা যে খামার সে করতে পারে, খামারের লোকও করতে পারে, তারপর ডাক্তার আস্তে আস্তে যেমন দেরি না হয় সেজন্য তারা এটা করতে পারে। প্রাথমিক চিকিৎসার নীতি হচ্ছে তাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটা পশু যখন কোনো কারণে মনে করেন তার শিং ভেঙে গেছে, তার শিং, তখন আপনি চাইলে আপনাকে সে দত্ত দিচ্ছে না, তখন তাহলে আপনাকে গরুটাকে যাতে আপনাকে গেলে সে আক্রমণ করতে যাচ্ছে, সে মনে করতেছে আপনার ক্ষতি করবে, সে তার বুঝে না, তার পা কেটে যেতে পারে, পা ভেঙে যেতে পারে, সে কিন্তু আপনাকে, তাহলে পশুটাকে সেভাবে ভালো করে মানে রেস্ট্রেন করতে হবে। রেস্ট্রেন মানে হচ্ছে তাকে ফিজিক্যালি নিয়ন্ত্রণ করে আপনাকে জিনিসটা হেল্প করতে হবে। আপনি যদি মনে করেন একটা গরু শিং ভেঙে গেছে, ওর স্যারোটা বা খোলা আছে, আপনি গিয়ে এমনি এমনি করতেছেন সামনে গিয়ে, তাহলে সে কী করবে? প্রথমে আপনারে হয় লাথি একটা মারবে, তাহলে মাথা দিয়ে আঘাত করে ফেলে দেবে। তাহলে আপনাকে গরুটা কী করতে হবে? পিছনের পাগুলো দুটার একটা বাঙালি দিতে হবে, ঠিক আছে? নাহলে তো সে আপনার ধরতে দিবে না। অথবা আপনাকে একটা একটা মনে করেন যে একটা গরুতে ব্লিডিং হয়ে রক্ত চলে গেছে, আপনি স্যালাইন দিতে যাচ্ছেন, স্যালাইন দেওয়ার সময় গরুটা নড়াচড়া বেশি করতে হবে, গরুটাকে আপনাকে স্টেবল করার জন্য রেস্টেরিং করে দিতে হবে। এবার জরুরি অবস্থা মূল্যায়ন করতে হবে, গরুটা আসলে কী অবস্থায় আছে। আমরা যদি নাকের সামনে আঙ্গুল দিই, তাহলে বুঝতে পারি যে শ্বাস প্রশ্বাসটা কেমন হচ্ছে, তাহলে এটা বেশি স্বাভাবিক। তাহলে কি শ্বাস প্রশ্বাসটা স্লো হয়ে গেছে, হার্টবিট, তা সেন্স আছে কিনা, গরুকে অজ্ঞান হয়ে গেছে কিনা, মাথাটা ফেলে দিচ্ছে কিনা, গরুতে খারাপ লাগতেছে কিনা, এবং ব্লিডিংটা কতটুকু হচ্ছে সেটা কিন্তু তার জরুরি অবস্থাটা মূল্যায়ন করতে হবে। এবং যদি বেশি সমস্যা, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং ওখানে যদি সেলাই করার প্রয়োজন, যদি মাসেল কাটে, মাসেল সেলাই করতে হবে ক্যাট দিয়ে। হ্যাঁ, ব্যথা সবচেয়ে বড় কথা হচ্ছে একটা গরু তো পার মধ্যে একটা প্যারাগো ঢুকতে পারে, তাহলে ব্যথা যদি হয়, তাহলে প্রথম প্রাথমিকভাবে যদি ঘরের মধ্যে ব্যথার ইঞ্জেকশন থাকে সেগুলো দিতে হবে অস্বস্তি করার জন্য। তারপর হচ্ছে সংক্রমণ প্রতিরোধ, এটার জন্য হচ্ছে যদি ওখানে কোনো ব্যাকটেরিয়া জন্মায়, এটা যদি ক্রিটিক্যাল না করে সে চেষ্টা করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে একটা লিখছে পশু চিকিৎসকের সহায়তা। আসলে আমরা কেউ পশু চিকিৎসা সহায়তা প্রাথমিকভাবে চাই না, একদম যখন ক্রিটিক্যাল হয় তখন আমরা পশু চিকিৎসা সহায়তা নিই, তখন হচ্ছে দেরি হয়ে যায়। তারপরেও যদি এরকম কি সিচুয়েশন হয়, পশু চিকিৎসা সহায়তা নিতে হবে এবং পর্যবেক্ষণ ও যত্ন নিতে হবে এবং রেকর্ড রাখতে হবে যে কেন এই গরুতে এই ধরনের সমস্যা হয়েছে, কীভাবে এই ধরনের সমস্যা আমরা ফেস করতে পারবো অত্যন্ত দক্ষতার সাথে। এটা হচ্ছে ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা। ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা বলতে মনে করো অনেক সময় আমরা গরু আনি হাটের থেকে আনার পরে গরুর পায়ে ব্যথা হয়, তখন কি করে? একটা নর্মাল র্যানামাইসিন ইঞ্জেকশন আর হচ্ছে পেন কিলার দিয়ে কিন্তু গরুগুলোকে ট্রিট করে। বিশেষ করে যেগুলো গরু বাসে করে, ট্রাকে করে অনেক দূরান্ত থেকে এক জায়গা থেকে এক জায়গায় আসে, এটা কিন্তু ব্যাপারীরা জানে। তার নামানোর সাথে সাথে কিন্তু একটা ডোজ করে ব্যথার ইঞ্জেকশনের, র্যানামাইসিন দিয়ে ডোজ করে,
তারপর হচ্ছে তোমার হচ্ছে যে পেন কিলার দেয়, ফার্স্ট বেড খাওয়ায়। এটা কিন্তু ডাক্তারের পরামর্শ লাগে, তারা নিজেরাই করে ফেলে। কারণ স্বাভাবিক একটা যে গরু 16 ঘন্টা 18 ঘন্টা দাঁড়ায় আসছে, তার একটা ব্যথা আছে, এটা প্রাথমিক চিকিৎসা তারা নিজেরাই দিয়ে দেয়। ঠিক আছে, এটা 3 দিন কোর্স করে। এই প্রাথমিক চিকিৎসার জন্য তো তোমাদের যারা ফিল্ডে তাদেরকে তৈরি করা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার মধ্যে আছে রক্তপাত বন্ধ করা, ক্ষত পরিষ্কার করা। যখন একটা ইনফেকশন গুতা লাগে তখন সেখানে হয়তো মাটি মাটি লেগে যায়, বিভিন্ন ধরনের ময়লা লেগে যায়, তাহলে সেটা যদি প্রাথমিকভাবে পরিষ্কার করানো হয়, ডেটল স্যাভলন যা আছে সেটা দিয়ে ওটা পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে নাহলে কি ওখানের মধ্যে যদি বিভিন্ন ধরনের ময়লাগুলো লাগে তাহলে এটা আরও ক্রিটিক্যাল হয়ে যাবে। এইটা তো আমাদের প্রত্যেকটা খামারিকে জানতে হয়। ফার্স্ট এড একটা মানুষের ক্ষেত্রে পশুর ক্ষেত্রে সেম। মানুষের ক্ষেত্রে হাত কেটে গেলে আমরা একটা ব্যান্ডেজ লাগাই দিচ্ছি, একটু ডেটল দিয়ে ওয়াশ করতেছি, স্যাভলন লাগাইতেছি, তাই না? এরকম।
তাহলে এই টপিক্সটা হচ্ছে যে ফার্স্ট এইড কিট, অর্থাৎ ফার্স্ট এইড যে কিট, মানে তোমাদের যে ডাক্তারি ব্যাগ থাকে, এটা তো তোমাদের ফার্স্ট এড কিট। কিট মানে হচ্ছে যে ডাক্তারি ব্যাগের মধ্যে যে জিনিসগুলো থাকে। ফার্স্ট এড কিট দেখছো তোমরা মেডিকেলের প্যারামেডিকরা এরকম কতগুলা ব্যাগ নিয়ে ঘুরো না? তোমরা তো এরকম ব্যাগ নিয়ে ঘুরো। তাহলে ব্যাগের মধ্যে কি কি থাকা দরকার? একটা হচ্ছে যে পরিষ্কার এবং জীবাণুনাশক উপকরণ, যেমন বায়োডিন, ফোবিসেপ, কোবিন অথবা হেক্সিসল। নিজের হাত ধুতে পারবা, গরু কোনো জীবাণুমুক্ত করতে পারবা। ইঞ্জেকশন দেওয়ার আগে নিয়ম হচ্ছে কি, সিরিঞ্জটা একটু পরিষ্কার করে, যে জায়গাতে ইঞ্জেকশন দিয়ে আমরা কিন্তু এগুলো করি না, নিডলটা যে ওখানে কিন্তু যে নিয়ম হচ্ছে যে ওইটা দিয়ে আগে ইঞ্জেকশন যেখানে ওটা কিন্তু একটু রাব করে নেওয়া, কষে নেওয়া ওই সিরিজে। কারণ অনেক সময় ওখানের মধ্যে মাটি থাকতে পারে, ঠিক আছে, ময়লা থাকতে পারে, কিন্তু আমরা এগুলো করি না। যেমন স্যালাইন দেবন, কেন স্যালাইন দেবন হচ্ছে যে অনেক সময় অনেক ইন্টারনাল অর্গান থাকে, যেমন হচ্ছে তোমার জরায়ু, ওইখানে তুমি যদি বায়োডিন দাও গরুর থেকে জ্বালা পোড়ায় অস্থির হয়ে যাবে, অথচ জরায়ু প্রলাপস হয়, কিন্তু তোমার জরায়ু কয়েকটা জায়গায় ময়লা লেগে গেছে, তা তুমি এটা পরিষ্কার করবা কিন্তু নর্মাল স্যালাইন দিয়ে। তুমি যদি ওখানে বায়োডিন দিয়ে পরিষ্কার করো তাহলে গরুতে জ্বালা পোড়া হবে এখানে, ওটা আয়োডিনটা ইরিটেটিং। তোমাকে যদি সে জায়গায় পরিষ্কার করতে নর্মাল স্যালাইন দিয়ে, এটা কারণ ময়লা লাগছে, বাইরে পড়ে গেছে, গরুর জরায়ু বের হয়ে বাইরে পড়ে আছে, ময়লা লাগতেছে, তোমাকে স্যালাইন দিয়ে এটা পরিষ্কার করতে হবে, এই জন্য নর্মাল স্যালাইন লাগে ক্ষত পরিষ্কারের জন্য। যদি কোনো ক্ষত থাকে সেটা স্যালাইন দিয়ে পরিষ্কার করতে পারবা, ঠিক আছে। অনেক সময় জরায়ুর মধ্যে অনেকে ওয়াশ দেয়, জরায়ুতে যখন র্যানামাইসিন দিয়ে ওয়াশ দেয়, অনেক সময় গরু লাফাইতে লাফাইতে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু ভালো হচ্ছে কি স্যালাইন ওয়াটার দিয়ে ওয়াশ দেওয়া, ঠিক আছে। পরিষ্কার তুলা, গসপেট এবং তুলার বল। তুলা গসপেটে সবসময় লাগে, কিছু তুলা লাগে, হ্যাঁ। ব্যান্ডেজ লাগে, রোল ব্যান্ডেজ আছে সাদা সাদা, কোনো একটা জায়গায় কেটে গেলে, পা ভেঙে গেলে রোল ব্যান্ডেজ দিয়ে একটু পাটা বেঁধে একটা ট্যাপ লাগায় যদি অস্টেপ দিয়ে ঘুরাই দাও, তাহলে একটা তুমি এটা একটু প্রাইমারি স্ট্যান্ড পাবে। পরে হাসপাতালে নিয়ে আসলে যেটা বাঁধা সেটা কিন্তু সুন্দর করে বাঁধা যায়। কিন্তু গ্রামের মহিলারা কিন্তু আগে প্রাথমিকভাবে আগে ওই একটা লোকাল ডাক্তার নিয়ে আসে, সে গস টস বেঁধে দিয়ে একটা ট্যাপ ট্যাপ মেরে দিয়ে কিন্তু আমাদের কাছে ওই ট্যাপ বাঁধা অবস্থায় আসে। এখন সেটা যদি 3 দিন পর আসে তাহলে সমস্যা, তখন কিন্তু পছন্দ হয়ে যায়, তাকে সাথে সাথে হবে। এই জন্য কিছু থাকতে হয়, কারণ ওটা যদি বাঁধে তাহলে পাটা একটা স্টেবল হবে, তাহলে তো পাটা আরও ভেঙে যাবে। তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় কাঁচি থাকতে হয়। অনেক সময় দেখা যায় যে যারা চিকিৎসা করে একটা ব্যান্ডেজ করার জন্য কাঁচি লাগে, ওকে টুইজার হচ্ছে ওখান থেকে কোনো কিছু বা ক্ষতিকর যদি কোনো ময়লা টয়লা থাকে সেটাকে ধরে ধরে বের করতে হয়। থার্মোমিটার লাগে, জ্বর কিমি 102 হচ্ছে মানে নর্মাল থার্মোমিটার টেম্পারেচার। যদি গরু যদি ব্যথা পেয়ে যদি শকে চলে যায়, মনে করো টেম্পারেচার 96 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে, তার মানে বুঝতেছো কি গরুর অবস্থা খুব খারাপ, ব্লিডিং হয়ে 95 হয়ে গেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কিন্তু টেম্পারেচার দেখি না, আমাকে কিন্তু যখন একটা গরু অসুস্থ থাকে প্রতি মুহূর্তে কিন্তু টেম্পারেচার নিতে হবে, কারণ টেম্পারেচার যদি 94 ক্রস করে গরু মারা যাবে। তাহলে তাকে ইমার্জেন্সি কোনো আমার কি স্টোরেজ দিতে হচ্ছে কি না, ইমার্জেন্সি সাপোর্ট লাগতে, সেটা আমাকে বুঝতে হবে। যে টেম্পারেচার 102-100 থাকে স্টেবল আছে, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। তারপর হচ্ছে সিরিঞ্জ লাগবে, ইঞ্জেকশন দেওয়া সিরিঞ্জ লাগবে, অ্যান্টিসেপটিক লাগবে, অ্যান্টিসেপটিক স্যাভলন যদি ক্রিম টিম থাকে আমার জন্য ভালো, ব্যথানাশক পেন কিলার লাগবে, প্যারাসিটামল, ম্যালোক্সিকাম, ফ্লুনিক্সিন, যাতে আমি একটা ইনিশিয়াল আমার ব্যাগের মধ্যেও থাকবে, যখন লাগবে আমি এখান থেকে দিতে হবে আমাকে, অ্যান্টিবায়োটিক না দিলেও। তারপর হচ্ছে যে অ্যান্টি ইনফ্লামেটরি ক্রিম বলতেছি, যেগুলো যেমন ধরো তোমার হচ্ছে যে ব্যাকটোসিন বা এই ধরনের ক্রিমগুলো আছে, বা ড্রেস জেল এফার আছে, এগুলো তোমার তোমার গ্লোভস লাগতে পারে। তুমি যদি ওইখানে খালি হাতে ধরো, ওখানে আর ইনফেকশন বেড়ে যেতে পারে। তোমার একটা গরুর মুখে দেওয়ার জন্য একটা মাজাল অনেকে রাখতে পারে, অনেকে রাখে, তার একটা লাইট রাখতে হইতে পারে। অনেক রাতের বেলা আমাদেরকে 8টা 9টা 10টার দিকে যেতে হচ্ছে গরুর খামারে, হয়তো কারেন্ট নেই, ধরো আমার একটা লাইটের প্রয়োজন আছে, ছোটো একটা লাইটের একটা বস্তা রাখতে পারে। এবং পচন, এবং কি এটা কি লিখছে, মোবাইল নাম্বার, পশু চিকিৎসকের মোবাইল নাম্বার থাকতে হবে, পশু চিকিৎসকের মোবাইল নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এটা আমার নিচেরটা পশু চিকিৎসকের মোবাইল নাম্বার, 14 নাম্বারটা, এটা গ্লোভস। তারপর হচ্ছে যে আমাদের যে কিট ব্যাগ, অধিকাংশ কিট ব্যাগগুলোর অবস্থা খুব খারাপ। ওষুধ কোম্পানি একটা কিট ব্যাগ দেয়, এটা প্রায় আমরা 4-5 বছর ইউজ করি, তাই না তানজিম? ওইখানের মধ্যে সুইচ একটা পড়ে থাকে, এই সুইচ আমরা একই গরুতে 10 বার মারি, তাই না? সুইচগুলো এরকম করে ছড়ানো ছিটানো থাকে, মাঝে মধ্যে আমি নিলে আমি নিজেও একটা গুতা হাতের মধ্যে খাই, তাই না? হাতের মধ্যে ফুটে যায়। তারপর হচ্ছে এটা শুষ্ক থাকে না, সবসময় দেখা যায় ওখানের মধ্যে ভিজা থাকে, ওষুধ পড়ে থাকে। আমরা অনেক সময় ওষুধগুলো যে বড়ি স্যাম্পল ওষুধ দেয়,
এটা যে অনেক সময় মেয়াদ শেষ হয়ে যায়, এটা আমাদের খেয়াল থাকে না। ডেট এক্সপায়ার ওষুধ আমরা অবশ্য গরুতে ইউজ করি, তো মেয়াদ আমাদের কিন্তু এমনও হয় যে গরুকে ইঞ্জেকশন মারতেছে আর খালি বোতলগুলো ব্যাগের মধ্যে জমাচ্ছে, এখানের মধ্যে তুলা লাগতেছে, বায়োডিনটা প্রায় চুপসে চুপসে পড়তেছে বোতল থেকে, তুলার মধ্যে লাগে, ব্যাগের মধ্যে এবড়ো থেবড়ো অবস্থা হয়ে গেছে, কিছু বায়োডিন ওষুধের প্যাকেটের সাথে লেগে গেছে। এরকম হয় কি না? হয় না? সো এই জন্য কিন্তু প্রতিদিন কিন্তু কিট ব্যাগটাকে আপডেট করতে হবে। যদি যেগুলা ভায়াল ইউজ করছে এগুলোকে আপডেট করে ফেলে দিতে হবে, এবং যে নিডলগুলো ইউজ করা হয়েছে সেগুলো চেঞ্জ করতে হবে, কারণ নিডলের মাধ্যমে অনেক রোগ ছড়ায়। এবং প্রাথমিক চিকিৎসা তোমাদের যে প্রশিক্ষণ, মিনিমাম একটা জ্ঞান থাকতে হবে। এইটা হচ্ছে একটা কিট ব্যাগের মধ্যে তোমার ফার্স্ট এড কিটের মধ্যে কি থাকে সেটার বিষয়, ঠিক আছে? কোনটা? ফ্ল্যাশ লাইট, লাইট, একটা লাইট রাতের বেলা যারা রোগী দেখো বিভিন্ন সময় দৌড়াও, তাদের একটা লাইট বা লাইট জাতীয় কিছু থাকতে হবে। যারা দেখবে যে হিউম্যান ডক্টর, তারা তো অপারেশন করে মাথার মধ্যে একটা লাইট লাগায়, এখন কিন্তু ভেটেরিনারিয়ানরা মাথার মধ্যে লাইট লাগায় চিকিৎসা করে, চিকিৎসা করে। এটা হচ্ছে যে ফার্স্ট এইড কিট, তোমাদের এই সিলেবাসে দেখে নিবা, ঠিক আছে? সিলেবাস অনুযায়ী পড়ে দিচ্ছি আমি। ফার্স্ট এড কিটে কী কী মানে ভেটেরিনারি পার্সপেক্টিভে কী কী জিনিস থাকা দরকার এটা পড়েছে। টপিক্সটা না হেডলাইনটা না বুঝলে আবার পরে বুঝবে, মিলাই নিবে এর সাথে।
আমাদের কিছু কিছু ইমার্জেন্সি হয় ভেটেরিনারিতে, হ্যাঁ, যে হঠাৎ করে কোনো একটা আঘাত বা ব্লিডিং হয়, ত্বক কেটে যায়, ছিঁড়ে যায়, রক্তপাত হয়, তখন আমরা কিন্তু খালি হাতে না করে গ্লোভস পরে নিই। গ্লোভস পরে জায়গাটা আমরা পরিষ্কার করে ওইখানে ভায়োডিন বা অ্যান্টিসেপটিক মলমগুলো লাগাই দিব, এবং বেশি যদি ময়লা থাকে সেটা আমরা স্যালাইন দিয়ে পরিষ্কার করবো। আগে স্যালাইন দিয়ে পরিষ্কার করে, নর্মাল স্যালাইন পরিষ্কার করে সেখানে আমরা অ্যান্টিসেপটিক ক্রিমগুলো লাগাই দিই, এবং ক্ষতস্থানে একটা চাপ দিয়ে, বেশি ব্লিডিং হলে যখন আমরা একটা জিনিসকে আমরা যখন একটা টর্নিকেট বা বাঁধ দিয়ে রাখি বা চাপ দিয়ে রাখি, ওই জায়গায় ব্লিডিংটা কিন্তু কমে আসে। কারণ আমাদের হাতের মধ্যে কাটলে আমরা কী করি, হাতটা এবার চিপে ধরি, তাই না? তাহলে ব্লিডিংটা কমে যাবে। যেগুলো রোল ব্যান্ড আছে সেগুলো দিয়ে আমরা পেঁচাই দিব, তাহলে জিনিসটা এবং অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিয়ে পেঁচাই দিব। এখন এটা কাজ কিন্তু আমার ওইটা সেলাই করে দিতে হবে, ঠিক আছে? এই আর শ্বাসকষ্ট যদি কোনো গরু মানে একটা শ্বাস অস্বাভাবিক শ্বাস কেমন কি, গরু জিহ্বা বের করে নিঃশ্বাস নেয়। অনেক সময় গরু দেখা যাচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস দেওয়া, জিহ্বা তার লাংসের মধ্যে সমস্যা ঘটতে পারে, তাই না? অথবা ফাইটারের মধ্যে এমনি ধূপ 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 করে হয়। তো এটা দ্রুত শ্বাস প্রশ্বাস, মুক্তি শ্বাস প্রশ্বাস নিলে, কারণ গরুগুলো বা কোনো গরু যদি কোনো একটা বেশি জল থাকে তখন কিন্তু সমস্যা হতে পারে। তখন গরু কী করে, মাথার আস্তে করে মাটিতে ফেলে দেয়। তখন কি আমাদের প্রাথমিক চিকিৎসা হবে যে গরুটাকে বস্তার মধ্যে খড় ঢুকিয়ে সোজা করে বসায় দেওয়া। শুয়ে গেলে তার খারাপ বেশি লাগবে, তাকে দুই পাশে দুটা বস্তা দিয়ে সাপোর্ট দিয়ে সোজা আমাকে বসায় রাখতে হবে। তাকে যদি সে ধরনের মাথা ফেলে দেওয়া, তার আরও রিস্কি হবে, তার পেট ফুলে যেতে পারে। তাকে দুই পাশে সাপোর্ট দিয়ে তাকে বসায় রাখবে। বিষ কি, অনেক সময় গরু কী করে, ঘরের মধ্যে ইউরিয়া থাকলে সেগুলো খেয়ে ফেলে, ঠিক আছে, বমি করে ফেলে, ডায়রিয়া হয়। অনেক সময় গরু, আমি মনে করো যে মোটা তার জন্য ইউরিয়া রাখছি, গরুর ওই ইউরিয়ার পরটা আমি রেখে গেছি, গরু বেশি করে ইউরিয়া খাই ফেলছে বা ইঁদুরের বিষ খাই ফেলছে, হ্যাঁ, তখন এগুলো কিন্তু গরুর বিষাক্ত পদার্থের কারণে গরুর মুখে ডায়রিয়া, অতিরিক্ত লালাকন হইতে পারে। এখন আমি যেটা চিকিৎসা জানি না, তো আমাকে প্রথম কাজ হচ্ছে মুখটা ধুয়ে দেওয়া পানি দিয়ে, তারপর হচ্ছে যে পানির সাথে স্যালাইন মিশাই দিয়ে খাওয়াইতে দেওয়া। কারণ স্যালাইন খাওয়ালে কী হবে, যত বেশি আমি গরু যদি স্যালাইন খাই, তাহলে শরীর পেটের থেকে ওইটা কিন্তু প্রস্তাব বা পায়খানার মধ্যে বেরোয় যাবে। আর হচ্ছে যে বিষের ধরনটা নির্ধারণ করে, এটা কি, কারণ প্রত্যেকটা বিষের জন্য আলাদা অ্যান্টিডোট আছে। ইঁদুরের বিষ খেলে এক ধরনের চিকিৎসা, ইউরিয়া খেলে এক ধরনের চিকিৎসা, যদি জমিনের ধান থেকে যে বিষ আছে, কীটনাশক আছে, এক ধরনের চিকিৎসা। সেজন্য কিন্তু আমাকে, যাতে ডাক্তার আসে ডাক্তারকে আমি সঠিক তথ্য দিতে পারি, সেই জন্য যে চিকিৎসা শুরু করতে হবে আমাকে সেটা করতে হবে। অনেক সময় গরু এখন খুব গরম পড়ে, তখন হিট স্ট্রোকের সময় গরুকে অতিরিক্ত হাঁপায়, গরু অতিরিক্ত তৃষ্ণা পায়, সেজন্য কিন্তু গরুকে মাঝে মধ্যে আমাদেরকে উপরে টিনের যে যে গরম লাগলে তখন সেটা কী করতে হবে, মানে গরু গায়ের মধ্যে স্প্রে করতে হবে পানি দিয়ে। এবং অতিরিক্ত হাঁপাইলে তখন কিন্তু আমাদের বুঝতে হিট স্ট্রোকের ঝুঁকি আছে, এবং গরুর দুর্বলতা, অতিরিক্ত দুর্বল লাগবে, হাঁপাবে, তৃষ্ণা লাগবে, হ্যাঁ, তখন কিন্তু এই জন্য আমাদের ঠান্ডা পানি তার গায়ে ছিটাইতে হবে। এটা কিন্তু হিট স্ট্রোক কিন্তু একটা মেজর সমস্যা। যখন অতিরিক্ত গরম পড়ে অনেক গরু হিট স্ট্রোককে কিন্তু অবহেলা করার সুযোগ নেই, গরু কিন্তু মারা যেতে পারে। অনেক গরু হাড় ভেঙে গেলে আমরা কি করবো, এটাকে আমরা প্রাথমিকভাবে ট্যাপ এবং গজ দিয়ে পেঁচিয়ে একটা ব্যান্ডেজ করে দিব। পানি শূন্যতা থাকে অনেক গরু, বিশেষ করে এখন যখন গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হয়, আমরা সাধারণত কী করি, গরুকে সকাল এক বালতি পানি খাওয়াই, বিকেল এক বালতি পানি খাওয়াই, কিন্তু আমরা মানুষরা কিন্তু দিনের মধ্যে অনেকবার পানি খাই। এই জন্য গরুর সামনে কিন্তু পানিটা সবসময় থাকতে হবে। গরুর যখন ইচ্ছা হবে তখন গরু ওখান থেকে পানি খাবে। আমার ইচ্ছা অনুযায়ী গরু পানি খাবে না, গরুর ইচ্ছা অনুযায়ী যাতে গরু যে কোনো মুহূর্তে পানি খেতে পারে। তাহলে তার পানি শূন্যতার অভাবে কী হয়, পানি শূন্যতা, একটা গরু যে পানি শূন্যতা হয় প্রচণ্ড গরমে, তখন তার চোখ টোক ঢুকে যায়, চোখের এগুলো পর্দাটা সাদা হয়ে যায়, নিচে লাল লাল থাকে না। তো আমাকে এগুলা চোখের কোটার যে ঢুকে যায় বেশি, তাহলে আমার পানির জন্য তার সামনে পরিষ্কার পানিটা অ্যাভেলেবেল রাখতে হবে। এই জন্য আমাদেরকে এরকম পানি শূন্য এগুলো আমরা এইভাবে প্রাথমিক চিকিৎসার ইমার্জেন্সিগুলো ফেস করতে পারবো। এই ফার্স্ট ক্লাস শেষ, কোনটা 4 নম্বরটা? হিট স্ট্রোক, যখন টেম্পারেচার 35, 38, ফিল লাইক 42 ডিগ্রি, টিনের চাল প্রচণ্ড গরম হয়ে আছে, গরুর কিন্তু কি লাগতেছে, গরম লাগতেছে, গরু কিন্তু হাঁসফাঁস করে, ব ব এরকম করে কতক্ষণ পর পর। তারপর গরু হচ্ছে যে মনে হচ্ছে যে গরুর থেকে শ্বাসকষ্ট লাগছে, হাঁপায়, পাশে গেলে একটা গঙ্গানি গঙ্গানি শব্দ শোনা যায়, তার মানে কি গরুর গরম লাগতেছে। এই জন্য ফ্রিজিয়ান গরু যারা এরকম পালতেছেন 100% ব্লাডে, তাদের ফ্যান দিতে হবে। আর যখন এরকম গরু হাঁপাবে তখন তাকে পানি খাইতে দিতে হবে, গার মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করে দিতে হবে।
গরম থেকে অতিরিক্ত গরম পড়লে দিনে 2 বার গোসল করাতে হবে, কারণ সে এটা মেনটেন করতে পারতেছে না। আবার টিনের চালের গরমটা খারাপ লাগে, যেন তাই এটা কিন্তু হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। আপনি মনে করেন এটা কিন্তু হিট স্ট্রোকের কারণে করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে হিট স্ট্রোক। অতিরিক্ত গরম, অতিরিক্ত হাওয়া পাবে, বেশি তৃষ্ণা লাগবে, অতিরিক্ত গরু দুর্বল লাগবে, শুইলে উঠতে পারবে না, গরু তো এক ধরনের খারাপ। আমি এটা বুঝতে, গরুর ফিজিক্যালি এটা বুঝতে পারবে। এই আচ্ছা, আমরা ফার্স্ট লেকচারটা শেষ করছি। সেকেন্ড লেকচারটা কতটুকু নিব দেখি, আমি নামাজটা পড়ে আসি। আজকে তো বেশি লেট করে শুরু করছি, এই সময় তো আমাদের একটা দুটো ক্লাস শেষ হয়ে যায়। পানি শূন্যতা আর ভাঙা, এগুলো হচ্ছে ইমার্জেন্সি হয় আর কি আপনার গরুর ক্ষেত্রে। এগুলো এগুলো হচ্ছে ইমার্জেন্সি হয়। হাইজিন, স্যানিটেশন, বায়োসিকিউরিটি। হাইজিন বলতে বোঝা যায় ব্যক্তিগত, পারিবারিক, সম্প্রদায় ভিত্তিক, হ্যাঁ, স্বাস্থ্য পরিচ্ছন্নতা। যেমন খাওয়ার আগে আমরা হাত পরিষ্কার করি, খাওয়ার পরে হাত পরিষ্কার করা উচিত। তারপর হচ্ছে মলমূত্র ত্যাগের পর আমরা কী করি, হাত পরিষ্কার করি। তারপর হচ্ছে যে কোনো কিছু আমরা ময়লা ধরলে সেটাকে আমরা কী করি, সাবান দিয়ে বা ডেটল দিয়ে বা হচ্ছে লিকুইড সোপ দিয়ে হাত পরিষ্কার করে ফেলি। এটা হচ্ছে আমার হাইজিন। জীবাণু, ময়লা, ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে। বিশেষ করে ছোটো বাচ্চার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট না। ছোটো বাচ্চাদেরকে যে চামচ বা বাটি বা এর ভালো করে ধুয়ে খাওয়াইতে হয়, নাহলে এদের কিন্তু পেটের রোগ শুরু হয়ে যেতে পারে। তো এখন হাইজিন হচ্ছে দুই ধরনের। ব্যক্তিগত হাইজিন হচ্ছে যে যারা আমরা করোনার সময় কী করছি, যে আমরা বলছি কি ভালো করে বাইরে থেকে এসে হাত ধুয়ে ফেলছি, গোসল করে ফেলছি। ব্যক্তিগত। পরিবেশগত হাইজিন হচ্ছে যে পরিবেশের মধ্যে যদি যাতে জীবাণু না থাকে সেজন্য আমরা কী করি, যে বিভিন্ন ধরনের জীবাণুনাশক স্প্রে করি। খাদ্য হাইজিন, খাদ্য হাইজিন মানে কি, খাদ্য খাওয়ার আগে গরুর ক্ষেত্রে বলতে গেলে গরুর যে চারি আছে, চারিটা অনেক সময় দীর্ঘদিন ধরে প্রায় 3-4 মাসে একবার পরিষ্কার করা হয় না, সেগুলোকে ভালো করে মুরগির খাদ্য পাত্র, গরুর খাদ্য পাত্র ভালো করে পরিষ্কার করা খাদ্য হাইজিন। স্যানিটেশন মানে হচ্ছে যে বিভিন্ন যে বর্জ্য, মানুষের বর্জ্য, মলমূত্র, পায়খানা, প্রস্রাব, এগুলো যাতে নিরাপদ নিষ্কাশন হয়। মনে করো পায়খানা যদি করে এরকম মনে করো একটা খালের মধ্যে গেছে, ওই খাল থেকে আশেপাশে গরুর খামার আছে, মানুষের বাড়ি আছে, তাহলে ওখান থেকে জীবাণু কিন্তু মানুষের ঘরে ছড়াবে। এই জন্য এটাকে ড্রেন করে ভিতরে গর্ত করে পুঁতে ফেলে বা হাউস করে নিচের মধ্যে পুঁতে ফেলতে করে রাখতে হবে। এবং এই লাইনটা যদি গিয়ে পানির সাপ্লাইয়ের সাথে যুক্ত হয়, যেমন ধরো যখন বেশি গরম পড়ে ওয়াসার লাইনে পানি কমে যায়, তখন কী করতো, নদী থেকে পানি আনে। এই সময় অনেক সময় এই যারা করে যে বিভিন্ন মিনারেল ওয়াটার সাপ্লাই দেয় 40 টাকা বোতল করে, এইসব পানি খেয়ে গত বছর আমার ছেলে সহ আবাসিক অনেক মানুষের টাইফয়েড হয়েছে। মিনারেল ওয়াটারের নামে এরা কী খাওয়াইছে আল্লাহ জানে, প্রায় ওই আবাসিক বিভিন্ন জায়গায় টাইফয়েড হয়েছে। আমার শাশুড়ি রয়েছে, আমার ছেলে রয়েছে, আমার পাশে আরও প্রতিবেশী রয়েছে। তাহলে এরপর আমরা ওই মিনারেলটা বন্ধ করে দিচ্ছি, কারণ ওইখানের মধ্যে হয়তো কোনো কারণে ড্রেনেজের সাথে লিকেজ হয়েছে, যার কারণে টাইফয়েডের জীবাণুটা চলে আসছে। সেজন্য মলমূত্র বর্জ্য ব্যবস্থাপনা যদি ওরকম ভালো না হয়, তাহলে এটা নিরাপদ পানীয় জল আমরা সংরক্ষণ করতে পারবো না। বায়োসিকিউরিটি, স্যানিটেশন হচ্ছে যে মলমূত্র বর্জ্য ব্যবস্থাপনা, আর বায়োসিকিউরিটি হচ্ছে যে জীবাণু, ভাইরাস, পরজীবী, ক্ষতিকর প্রভাব থেকে মানুষের প্রাণীকে রক্ষা করা। যেমন কৃষি এবং পশু খামার আমরা কী করি, সামনে কতগুলো আমরা এরকম দিই, ফুটবাদ দিই, যেখানে পাটা রেখে পার মধ্যে জীবাণু সেটা স্প্রে করা হয়, বা কোনো একটা গাড়ি প্রবেশ করলে সেখানের মধ্যে ফুটপাতের মধ্যে প্রবেশ করে। স্বাস্থ্য খাতে আমরা কী করি, যে বায়োসিকিউরিটির জন্য মাস্ক পরি, গ্লোভস পরি, পিপিই পরি, হ্যাঁ। এবং গবেষণাগার বলতে এগুলা মনে করে এরকম ল্যাব যেখানে বায়োসিকিউরিটি লেভেল থাকে 1, 2, 3, 4। এখানে বায়োসিকিউরিটির জন্য আলাদা কিন্তু ব্যবস্থা নেওয়া হয়, যাতে রোগটা যে জীবাণু নিয়ে গবেষণা করতে, সেই রোগটা যেন সেখান থেকে বেরোয় এই স্টাফদের মধ্যে ছড়িয়ে না যায়। পরিবেশগত বায়োসিকিউরিটি কীভাবে করি, আমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, যেমন পোলট্রি খামারে আমরা কী করি, আলাদা ডেডিকেটেড ফুটওয়্যার ইউজ করি, জুতা ইউজ করি। এভাবে আমরা পরিবেশগত বায়োসিকিউরিটি রক্ষা করি। তাহলে মোদ্দা কথা, হাইজিন হচ্ছে ব্যক্তিগত বা ছোট গোষ্ঠী কেন্দ্রিক, স্যানিটেশন হচ্ছে যে একটা সম্প্রদায় বা অঞ্চল কেন্দ্রিক, আর বায়োসিকিউরিটি হচ্ছে খাত ভিত্তিক।
কৃষি খাত এক ধরনের বায়োসিকিউরিটি, স্বাস্থ্য খাত এক ধরনের বায়োসিকিউরিটি, পশু খাত এক ধরনের বায়োসিকিউরিটি। ঠিক আছে, এটা হচ্ছে বিএসএল হচ্ছে বায়োসিকিউরিটি লেভেল। বায়োসিকিউরিটি লেভেল মনে করো 1, 2, 3, 4 পর্যন্ত আছে। যত বেশি আপডেট তত বেশি 4 হচ্ছে। যেমন এখানে মনে করো রোগের ভিত্তিতে কতগুলো রোগ হচ্ছে, যেমন ধরো র্যাবিস নিয়ে গবেষণা করতেছে, তাহলে এটা হচ্ছে খুব ক্রিটিক্যাল একটা রোগ। এটার জন্য গবেষণাগারের লেভেলটা হচ্ছে 4, মানে ওই স্ট্যান্ডার্ড BSL-4টা মেনটেন করার জন্য তুমি একটা ল্যাব বানাবা, ওটা আবার তোমাকে বিদেশ থেকে এসে রিকমেন্ডেশন করবে যে এটা তোমার BSL-2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে। এবং BSL-4 হওয়ার জন্য তোমাকে হয়তো একটা দ্বীপের মধ্যে চলে যেতে হবে, যেখানে আমার কোনো মানুষজন নাই, এত ওই রোগ নিয়ে গবেষণার জন্য। যেমন কতগুলো মহামারী হয় না, কতগুলো মুভি আছে, ওয়ার মুভি, দেখবে যে এখানে জম্বিরা এসে করতেছে, ওদের এগুলো ভাইরাস, ওটা একটা ভাইরাস, ভাইরাসের গবেষণা একটা দ্বীপের মধ্যে চলে আসছে। ওই ধরনের ল্যাবগুলো আইসোলেটেড দ্বীপে থাকে। যত রোগের তীব্রতা অনুযায়ী BSL-4 পর্যন্ত হয়। BSL-4টা হচ্ছে খুবই সফিস্টিকেটেড ল্যাব। BSL-1 থেকে 4 পর্যন্ত হতে পারে বায়োসিকিউরিটি লেভেল। ঠিক আছে, যেখান থেকে রোগটা বেরোতে পারবে না, ওটা থেকে গবেষণা হবে। এবং ওইখানে যত বেশি লেভেল বাড়ে তত বেশি পার্সোনাল প্রোটেকশন নিয়ে একদম মানে ক্লোজ করে তারপর ওটা নিয়ে দিতে হবে, নাহলে ওইখান থেকে যে কেউ তারই হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা না আমি তো মনে ফ্যাসকায় পড়ে যাবো এটার সাথে। ভাই রে ভাই, এটা কোন ইন্টারাকশন করলো এটা?
তাহলে হাইজিন, অ্যানিমাল ব্রিডিং, অ্যানিমাল ফিডিং, অ্যানিমাল ট্রানজিট। পশুর প্রজননের সময় আমাকে প্রজননের স্থানটা পরিষ্কার রাখতে হবে। প্রজননের জায়গায় যদি ময়লা আবর্জনা থাকে, এটা পশুর জরায়ুতে প্রবেশ করতে পারে ভ্যাজাইনার মাধ্যমে এবং পেনিসের মধ্যেও লাগতে পারে, শোয়ার মধ্যে। এবং ওখানে আমাকে ব্লিচিং বা ভালো ডিটারজেন্ট দিয়ে ওই ফ্লোট করে পরিষ্কার রাখতে হবে। পরিবেশ নিয়ন্ত্রণ মধ্যে মশা মাছি নিয়ন্ত্রণ রাখতে হবে। বা পশুর স্বাস্থ্য, পশু যদি অতিরিক্ত শুকায় যায় বা পশুর থেকে সাদা সাদা বীর্য যায়, তখন কিন্তু আমাকে ব্রুসেলোসিস টেস্টটা করতে হবে। বা পশু যদি বারবার অ্যাবর্শন হয়, 3 মাসে অ্যাবর্শন হয়ে যায়, হ্যাঁ, বাচ্চা ফেলে দেয়, তাহলে কিন্তু আমাকে পশুটা ব্রুসেলোসিস রোগটা আছে কিনা সেটা দেখতে হবে। এবং পরিচ্ছন্নতা, পশুর ওই জায়গাতে থাকার জায়গাটা পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। খাদ্যের পাত্র এবং পানির পাত্র আমাদেরকে সবসময় পরিষ্কার রাখতে হবে। আমাদের যেটা হার্ড ব্রাশ আছে, যেটা হচ্ছে যে রঙের দোকানে বা সেটা দিয়ে আমাদেরকে ঘষে খাদ্য পাত্র, পানির পাত্র পরিষ্কার করতে হবে। খাদ্যের গুণগত মান, খাদ্যের মধ্যে যাতে ভেজাল না থাকে। এবং খাদ্যের মধ্যে অনেক সময় যেমন ধরো ভুট্টার গুঁড়া কিনলে ওখানের মধ্যে লাইমস্টোন ঢুকে দেয়, পাথর দেয়, তখন কিন্তু এগুলো খেলে সমস্যা হবে গরুর থেকে। পানির পরিচ্ছন্নতা, পানিটা তোমার মোটরের পানির মধ্যে আয়রন থাকলে ওই পানিকে পেট খারাপ হবে। বিশুদ্ধ পানি, পুকুরের পানি খেলে পেট খারাপ হবে। খাদ্য সংরক্ষণ যেখানে করছো, এই বর্ষাকালে সেখানে যদি ড্যাম থাকে, এখানে ছত্রাক জন্মে ওই খাদ্যগুলোর গন্ধ নষ্ট হইতে পারে। সুতরাং অনেক কিছু কিন্তু খাদ্য থেকে হইতে পারে। পরিবেশ যেখানে তুমি রাখছো সেখানের মধ্যে ইঁদুর ঢুকতেছে, তেলা পোকা খাদ্যর মধ্যে করছে, ইঁদুরে মুখ দিচ্ছে, তাহলে আবার ওখান থেকে এই সমস্যা হয়ে পরিষ্কার রাখতে। ট্রানজিট মানে এক জায়গা থেকে এক জায়গায় পরিবহন করতেছি, তখন হচ্ছে যেখানে পরিবহন করতেছি ওখানে যদি গোবর টোবর থাকে আমাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার বিছানা, নরম বিছানা দিতে হবে। এবং পানি এবং খাদ্য দিতে হবে। গরু যে 14 ঘন্টা 16 ঘন্টা গাড়ির মধ্যে ঘুরতেছে, এর সামনে যদি খাবার না থাকে ওইখানে কিন্তু সে মাথা ঘুরে পড়ে যেতে পারে। এবং হচ্ছে যে পরিবেশ নিয়ন্ত্রণ করতে হবে আমার, যাতে তারা উত্তেজিত বা উত্তক্ত না হয়। হ্যাঁ, এটা তারা আমাদের নিশ্চিত করতে হবে। বায়ু চলাচল নিয়ন্ত্রণ, বাতাস যাতে প্রবেশ করে, পশুরা যাতে মনে করো যে একটা জায়গায় তুমি এক রোতে রাখতে পারো 4টা, তুমি টেলে 5টা ঢোকাই দিছো, তাহলে এগুলো একটার সাথে একটা গস আগে ব্যথা পাইতে পারে। আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, ওকে, এটা লিখছো না? তোমরা বেটা আমার দিয়ে যে পরিমাণ কথা বলাইছো, যে পরিমাণ লেখা লাগাইছো, অন্য কোনো টিচার আছে তোমাদের জীবনে এত কিছু পড়াবে না খুলে খুলে। কালকে যে আমার বিরক্ত করতেছো যে রনি যে 6টা ক্লাস দিচ্ছে, 7টা ক্লাস দিচ্ছে, আমি বেটা তোমাদের যেভাবে পড়াইছি কোনো টিচার তোমাদেরকে এত এত কিছু ভেঙে ভেঙে পড়াবে না। আমি তারপরে এখন এখন এমন না যে আমি এখান থেকে একটা ক্লাসে অনেক 1000 টাকা পাইতেছি, অনেক কম টাকা পাই, কিন্তু আমি সেই হিসেবে আন্তরিকতার সাথে করাইতেছি। কিন্তু তুমি মনে করতেছো আমি স্যারকে উসুল করবো, এই স্যার এটা না হলেও চলে, উসুল করার কিছু নাই ভাই। আমি তো 1 ঘন্টার ক্লাস তোমাকে আমি 2 ঘন্টা ক্লাস দিতেছি, এটা 2 ঘন্টা ক্লাস দিচ্ছি। তুমি আমার থেকে কি উসুল করবো? আমার জীবনে সব কিছু উসুল হয়ে গেছে। আমার থেকে উসুল করার কিছু নেই তোমার থেকে। আমি তোমার ইয়াকে বলছি যে আপনার মন ভালো, আপনার যদি অপশন থাকে আপনি আমাকে বাদ দিয়ে দেন, কারণ আমি ব্যক্তিগত ঝামেলায় আছি। ক্লাস নিতে আসি বলি যে আমি তাও 2 ঘন্টা ক্লাস দিচ্ছি কালকে, ওই যে ইয়ারগুলো পড়াইছিলাম শেষ করতে পারতেছি না। এটা তো রিভিউ ক্লাসে নিয়ে ওইটা না, রিভিউ ক্লাসে সমস্যা সমাধান করবে না। আপনারা আমাকে যেভাবে ক্লাস নিতে বললে আমার পক্ষে আসলে অনেক কষ্ট হয়ে যায়। আর আমি এভাবে ক্লাস নিতে নিয়ম নাই, কিন্তু আমি নিয়মের বাইরে গিয়ে আমার মতো একজন সিজিএফ এটা করতেছি। হ্যাঁ, কোনটা? পরিবেশ নিয়ন্ত্রণ, পানীয় খাদ্য ব্যবস্থা, মানে যখন আপনি ট্রাকের মধ্যে পরিবহন করবেন, পরিবেশ নিয়ন্ত্রণ বলতে পারেন যে এক লাইনে আপনি 4টা রাখবেন। এখানে অনেক সময় দুষ্টমি করে অনেকে চোখের মধ্যে লবণ ডলে দেয়, কাঁচামরিচ ডলে দেয় গুণ আসার জন্য, এগুলো করা যাবে না। চোখের মধ্যে কাঁচামরিচ দিতে যাতে ঘুমায় এগুলো, এবং ওগুলো বেঁধে রাখে। তারপর হচ্ছে যে মনে করেন নামানোর সময় আপনাকে একটা একটা নামাইতে হবে। স্যালাডটা যদি একসাথে নামান, তাহলে একটার সাথে একটা ওরকম প্রত্যেক বছর কোরবানির সময় দেখি যে কোনো গরুর ঠ্যাং ভেঙে গেছে। স্যালাডটা একসাথে নামানো যাবে না, একটা একটা নামাইতে হবে। স্যালাডটা হইলে কোনোটা আগে বাঁধে করে পরে কিন্তু অনেক গরু পা ভেঙে যায়, এই গরুগুলো বিকল হয়ে যায়। এবং নামানোর সময় পর্যাপ্ত পরিমাণে ঢালু করে নামাইতে হবে, একটা একটা নামাইতে হবে। স্যারটা দিলে স্যারটা রশি বাঁধা থাকে, তখন কিন্তু স্যারটা একসাথে পা ফেলতে হবে না। একটা উল্টাপাল্টা করে দেখা যায় 2-3টা গরু আনলে একটা গরু পা ভাঙা থাকে। এই গরু আমরা অনেক দেখছি, এটা প্রত্যেক কোরবানি দেখি। তারপর নামানোর সময় স্যারটা গরু নামাইলে ট্রাকের হুকের সাথে গিয়ে গরুর গুস্ত চলে, চামড়া চলে গেছে, এইটাও দেখছি। এগুলো কিন্তু একটা একটা নামাইলে হইতো না, একটা একটা নামাইলে সবগুলো নামতে হতো, কিন্তু ওই সময় নাই মানুষের। নামানোর সাথে সাথে এগুলো দৌড়ানি যায়, এগুলা কোথাও পড়ে যায়, খাইতে হয়ে যায়, দিতে হয়ে যায়। সো এটা আমাদেরকে হাইজিনটা মেনটেন করতে হবে।
না ধৈর্য ধরো না তো, না না ধৈর্য ধরো না, চারটে একসাথে নামায়। কোনো কোনো গরু দুর্বল, মানে হাতটা দুর্বল হয়ে যায় জার্নি করে, ওইটা ওগুলোর সাথে তাল মিলাতে পারো না। পরের টপিক, তোমাদের তো সিলেবাস আছে না? সিলেবাস দেখতেছো তো তোমরা?
তাহলে এটা দিয়ে আমার ক্লাস শেষ করব। তাহলে আইসোলেশন, আইসোলেট মানে হচ্ছে কি আলাদা করা। বলেন যে না এতে সমাজে একগুজ্জে, মানে কি আইসোলেট, তেমন একগুজ্জে আইসোলেট। এটা হচ্ছে যে মনে করো একটা মানুষের থেকে করোনার একদম লাস্ট স্টেজ, মানে ও একদম শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। এখন মানুষজন কি ওর সাথে থাকে না, ওরা ফেলে সবাই চলে যায় ভিতরে হাসপাতালে একটা রাখি। ওই যে এখন ওই কোটি টাকার মালিক ফোলা মাইয়া সব চলে গেছে, ইতার হাসপাতালে
ওখান থেকে মরা লাশটাও আনতেছে না। তাহলে এটা হচ্ছে আইসোলেট, মানে তোমার রোগে খাই ফেলছে, কারণ তোমার কাছে আসলে বাকিরা অসুস্থ, তোমার একবার কি করলাম, পৃথক করে ফেললাম রোগ সংক্রমণ রোধ করার জন্য। তাহলে রোগ সংক্রমণ তোমার একদম পৃথক করে একটা ইয়ার মধ্যে ঢুকাই দিলাম। মনে করো কতগুলা মুভি আছে ইংরেজিতে, মনে করো দেখা গেছে যে একটা মানুষ জম্বি, এটা আরেকজনের কামড়াইছে, তখন কি করছে, এটা অসুস্থ হয়ে গেছে, ভিতরে নিয়ে একটা এরকম খাঁচার মধ্যে বলে রাখছে যাতে এইটা কারো কামড়াইতে না পারে। ঠিক আছে, এই জুনোটিক রোগ হচ্ছে যে মনে করো এখন যে করোনা, এটা হচ্ছে অনেক অনেক পৃথিবীতে প্রায় 65% রোগ জুনোটিক, 65% যেটা প্রাণী থেকে মানুষের ছড়ায়, এই রোগকে বলে জুনোটিক রোগ। কুত্তার কামড়ে র্যাবিস হয়, র্যাবিস হওয়ার পর ওই লোককে কি স্বাভাবিক রাখতে পারে, কিন্তু সমস্যা আলাদা। কুত্তা কামড়ে, যে গরুরে কুত্তা কামড়ায়, ওই গরুর যদি তোমার দাঁত দিয়ে কামড়ায়, ওই গরুর বাচ্চা তোমার থেকে, কিন্তু আমার বন্ধু ব্যাটার ইয়েলো হয়েছে এখন, সে গরুর গরুর বাচ্চারা কুত্তা কামড়াইছে, ওই গরুর বাচ্চার মুখে আঙুল দিছে, গরুর বাচ্চা তার হাতে কামড় দিছে, পরে তার কি করা লাগছে, জলাতঙ্কের টিকা দেওয়া লাগছে, যেখানে কামড়াইছে সেখানে রেবিস ইমিউনেশন ইঞ্জেকশন মাসে মাসে ব্যথা অনেক, গরুর বাচ্চাকে দাঁত বসে ঘুরাই ঘুরাই করে ইঞ্জেকশন দিয়ে তারা এখানে ওই রেবিস আইজিটা নেওয়া লাগছে, ইমিউনাইজেশন টিকাটা। সো এইটা আইসোলেশন করা হচ্ছে জুনোটিক রোগ। যেটা অসুস্থ হয়েছে, তুমি ধারণা করছো কুত্তা কামড়াইছে, এটা তুমি টোটালি আলাদা করে ফেলবা। ঠিক আছে, হ্যাঁ, আঁচড় দিলে যদি আঁচড়টা ডিপ হয়, যদি রক্ত আসে, তাহলে অবশ্যই টিকা নিতে হবে। কারণ র্যাবিস হয় কিন্তু কুকুরের লালার মাধ্যমে। তাহলে অনেক সময় আঁচড় দিয়ে কুকুরের মুখের মধ্যে যেরকম ইয়া করে, ওখানে লালা লেগে থাকতে পারে, এটা যদি ব্লাডে লাইন পায় তাহলে সমস্যা। তবে সেক্ষেত্রে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে, আর রক্ত আসলে অবশ্যই টিকা নিতে হবে, বা লাল হয়ে গেলে টিকা নিতে হবে। রিস্ক তো, হয়ে গেলে কোনো চিকিৎসা নেই। ঠিক আছে, মুখের লালার মাধ্যমে র্যাবিস ছড়ায়। আক্রান্ত পশুকে খামারের পৃথক স্থানে বা বিশেষ আইসোলেশন ইউনিটে রাখতে হবে। মনে করো কোনো একটা গরুতে পুরো রোগ হয়েছে, এটা যদি বাকি 10টা গরুর সাথে থাকে, সবগুলো পুরো রোগ হয়ে যাবে, এই জন্য এটাকে অনেক দূরে পৃথক রাখতে হবে, যাতে ওটা থেকে বাকি গরুগুলো পুরো রোগ না ছড়ায়। ঠিক আছে, এবং পশু চিকিৎসকদের উচিত পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পরে যাওয়া, গ্লোভস টোস পরে যাওয়া, বিশেষ করে র্যাবিস এবং বার্ড ফ্লুর ক্ষেত্রে। বার্ড ফ্লু যারা টেস্ট করতে যায়, এরা দেখবে যে একেবারে কি সারা মুখ চোখ মুখ বন্ধ করে। বার্ড ফ্লুর জন্য আলাদা কিট আছে, পুরা শরীর কিন্তু ওই পিপিএ যে করোনার সময় দেখছো মানুষ করছে অ্যাপ্রন, ওগুলো দিয়ে গিরে ফেলে। তো বার্ড ফ্লু যারা টেস্ট করে, তারা মুখ টু সব বেঁধে বেঁধে টেস্ট করে, কারণ বার্ড ফ্লুটা মানুষের করোনার মতো, মানুষের কিন্তু সেমভাবে হইতে পারে। এবং ওই পশুর সংস্পর্শে পিপি, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, ওই যে যেটা অ্যাপ্রন আছে, মাস্ক আছে, গ্লোভস যেগুলো বলতেছে। এবং ওই পশুর সংস্পর্শে যে খাদ্যপাত্র বিছানা আসছে, মনে করো বার্ড ফ্লু মুরগিতে হইলো, ওই মুরগি যদি যেখানে পানি খাইছে, খাদ্য খাইছে, ওইটা যদি কোনো রকম সুস্থ মুরগিতে যায়, তাহলে সুস্থ মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে। এই জন্য এফএমডি কোনো গরুর র্যাবিস হয়েছে, ওই র্যাবিস আক্রান্ত গরু কিন্তু লালার মাধ্যমে কিন্তু ছড়াইতে পারে, মানুষের হতে পারে। বা এফএমডি পুরো রোগ হয়েছে, তার লালার মাধ্যমে। তারপর যে তার যে বৈজ্য মল, এগুলা যে সুস্থ গরুর যদি ইয়াতে যায়, যেমন ধরো বার্ড ফ্লু আক্রান্ত মুরগির মলমূত্র, পুরো রোগ আক্রান্ত মলমূত্র যদি খামারের মধ্যে প্রবেশ করে, তাহলে ওগুলা অসুস্থ হতে পারে। সেজন্য এগুলাকে যাতে বৈজ্যটা যাতে ওইখানে প্রবেশ করতে না, সেজন্য এটাকে টোটালি আইসোলেশন, মানে টোটালি পৃথক, মানে এটা অলরেডি অসুস্থ। আইসোলেশন আমরা ওই পশুকে করতেছি বা প্রাণীকে করতেছি যেটা অলরেডি সিভিয়ারলি অসুস্থ। আর কোয়ারেন্টাইন হচ্ছে যে যেটাতে রোগ আসতেছে মনে হচ্ছে। যেমন ধরো করোনার সময় কিছু মানুষ ইতালি থেকে আসছে, আমরা ধারণা করছি এদের মধ্যে রোগটা আছে, এদেরকে আমরা এয়ারপোর্টের মধ্যে একটা হোটেলের মধ্যে রাখতে চাইছিলাম, এক ব্যাচ রাখার পরে পরের ব্যাচ আমাদেরকে গালিগালাজ করছে না, পরে ওইটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু করোনা সব জায়গায় ছড়াই গেছে। তাহলে এটা কিন্তু ওরা আইন মানে নাই, তাই না? কী বলছিল, মিলে খারাপ খারাপ গালি দিচ্ছে না, দেখছো না তোমরা? তো এটা হচ্ছে যে এই জন্য যাদের কাছে এই রোগটা ঢুকছে তাদের হয়তো এখনও প্রকাশ পায় নাই, কিন্তু প্রকাশ পাওয়ার জন্য তো একটা সময় লাগে। এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড বলে। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার জন্য মনে করো এটা 5 দিন পর প্রকাশ পাবে, তাহলে এটা আমি 5 দিন আগে ধরছি, কিন্তু আমি স্বাস্থ্য এর সংস্পর্শে আসছি, যেহেতু ইউরোপ থেকে আসছে। আমাদের কিন্তু লাইভ স্টকেও কোয়ারেন্টাইন স্টেশন আছে, গরু টরু বিদেশ থেকে আমদানি করে আনলে, পোলট্রি আমদানি করে আনলে, এগুলাকে কিন্তু আমরা আগে কোয়ারেন্টাইন স্টেশনে কোয়ারেন্টাইন করি, 14 থেকে 30 দিন রাখতে হয়। কারণ ওটার যদি কোনো ক্ষতিকর রোগ থাকে, বার্ড ফ্লু নিয়ে আসে বা ম্যাড কাউ নিয়ে, তাহলে আমার দেশের যত গরু সব মরে যাবে ভাইরাস ছড়াইয়ে, এগুলো ডেঞ্জারাস। সেজন্য কিন্তু
এটা কোয়ারেন্টাইন হচ্ছে যে আমি ধারণা করতেছি এর মধ্যে রোগ আছে, ঠিক আছে? এই জন্য সংক্রামক রোগ আছে, কিন্তু রোগের সংস্পর্শে আছে বা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে, মানে রোগের লক্ষণ প্রকাশ পায় নাই, কিন্তু রোগী অসুস্থ রোগী সব মনে করো একটা রোগীর হচ্ছে খুব করোনা হয়েছে, খুব কঠোর শ্বাসকষ্ট, তার সংস্পর্শে একজন মানুষ গেছে, তার মেয়ে বা তার বোন, তখন তাকে কিন্তু কোয়ারেন্টাইন করতে হবে, কারণ সে যদি ইয়াতে আসে তাহলে কিন্তু তার ইয়া হবে। একটা গরু বাজার থেকে আসছে, বাজার থেকে আসার সাথে সাথে কিন্তু আমি মূল সেরে তাকে ঢুকাইতে পারবো না, তাকে কোয়ারেন্টাইনে দিতে হবে, কারণ বাজার থেকে আসার পরে 2-3 দিন পর দেখাতে তার মুখ দিয়ে লালা পড়তে পারে, মুখে ঘা আসতে পারে, এই জন্য তাকে ওখানে আমাকে 7 থেকে 14 দিন অবজারভেশন করতে হবে। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্ব মুহূর্ত। যখন রোগের লক্ষণ প্রকাশ পায় না কিন্তু আমি সাসপেক্ট করতেছি এটাতে পুরা ব্যারাম কিন্তু আসতে পারে, তখন কিন্তু আমি এটা 7 থেকে 14 দিন আলাদা রেখে ওই পিরিয়ডটা পার হওয়ার পরে সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিয়ে কামারে প্রবেশ করবো, এবং ওই কোয়ারেন্টাইন জায়গায় কিন্তু অন্য গরুর প্রবেশটা আমরা নিষিদ্ধ করব, ঠিক আছে? ডিসইনফেকশন হচ্ছে যে জীবাণুনাশকরণ, যেমন ধরো পশুর পরিবেশ, খাদ্য পাত্র, পানির পাত্র, তারপর ফ্লোর, এই যে শেডের ফ্লোর, এবং সব কিছু থেকে ব্লিচিং পাউডার, তারপর হচ্ছে জিপিসিএড, বিরুসিড, এগুলো মেরে পানির পাত্র, খাদ্যের পাত্র, খাদ্যের যে চারি, তারপর হচ্ছে ফ্লোর, এগুলো পরিষ্কার করে, এটা ডিসইনফেকশন, জীবাণুমুক্তকরণ। আর ডিসইনফেস্টেশন মানে হচ্ছে যে আমাদের অধিকাংশ রোগ যেমন বেবিসিয়া, লাম্পি, এগুলো হয় মশা, মাছি, আটালির কামড়ে। অনেক রোগ হয় যেমন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, জ্বর হওয়া, এগুলোর অনেক ভাব থাকে মশা, মাছি, আটালি। এইগুলো হচ্ছে পোকামাকড়, তারপরে হচ্ছে পরজীবী, কীট পতঙ্গ, এইগুলাকে নির্মূল করার জন্য করা হয় ডিসইনফেস্টেশন যে প্রক্রিয়াটা। পরজীবী, কীট পতঙ্গ, আটালি মাটালি যেগুলো আছে এগুলোর জন্য অনেক সময় কী করা হয়, দেখবা যে বিদেশে ভেড়ার পালকে একটা টানেলের মধ্যে দিয়ে নিয়ে যায়, যেখানের মধ্যে পানি থাকে, এটা হচ্ছে ডিপিং বলে। আবার কতগুলো জায়গায় আমাদের মুরগির খামারে যখন মুরগির একটা ব্যাচ শেষ হয়, জীবাণুনাশক যে বিভিন্নগুলো আছে, ফরমালিন আছে, এগুলো আমরা মুরগির খামারের কোনায় স্প্রে করি, কারণ অনেক রোগ আছে মুরগির খামারে, যে ফাটল আছে, ফাটলের মধ্যে যে গুবরে পোকা আছে, এই পোকাগুলো অনেক রোগের কারণ। পানিতে মিশিয়ে দেয় আর কি, পানিতে মিশিয়ে দিতে হয়। কস্টিক সোডা আছে, এগুলো মিশিয়ে ক্যারোসিন ট্যারোসিন মিশিয়ে কোনায় কানায় ফাটল যেখানে স্প্রে করে, ওখানে ওইগুলো থেকে অনেক রোগ ছড়ায়, ঠিক আছে? আর ইমিউনাইজেশন মানে হচ্ছে টিকাদান, নির্দিষ্ট রোগের নির্দিষ্ট টিকা, পুরো রোগের জন্য পুরো রোগের টিকা দিতে হবে, লাম্পির টিকা দিয়ে লাভ নাই। এই হচ্ছে আপনাদের এই দ্বিতীয় ক্লাস। ধন্যবাদ। আবার কোথায় গেছে ভাই, একটু মহা মুশকিল আছে, দেখি রেকর্ড হয় কিনা আমি জানি না আসলে। ওদেরকে আসলে এটা